আসসালামু আলাইকুম। 90 মিনিট স্কুলিং, কৃষি বিষয়ক সমস্যা তার সলিউশন। আমরা অল্টারনেট ফ্রাইডেতে এই 90 মিনিট স্কুলিং করে থাকি। আপনাদের প্রশ্ন, আপনাদের ছাদ বাগান করতে গিয়ে যে সমস্যাগুলো হয় সেগুলোর সলিউশন করার জন্য আমাদের 90 মিনিট স্কুলিং। আমরা 90 মিনিট স্কুলিং আজ থেকে অনেক বছর আগে শুরু করেছিলাম। আমাদের যখন গ্রিন বাংলাদেশের আমরা যখন গাছপালা বিতরণ করতাম, সবাই মিলে যখন গাছপালা শেয়ার করতাম, তখন দেখা গেল যে অনেক ছাদ বাগান করতে অনেকেই সমস্যা ফেস করতেন। সেই সমস্যাগুলোর সলিউশন আমরা তখন ইনস্ট্যান্ট সলিউশন দেওয়ার চেষ্টা করতাম, এবং ওই সময় দেখা যেত যে সবার প্রশ্ন উত্তর দিতে পারতাম না। তারপরে চেষ্টা করতাম আমরা, তারপরে আমরা শুরু করলাম 90 মিনিট স্কুলিং। তখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতি অল্টারনেট ফ্রাইডেতেই আমরা সকালবেলার দিকে করতাম। তখন প্রায় 200-250 মানুষ এসে একটা 207 নম্বর রুমে আমরা সরাসরি প্রশ্ন উত্তর দিতাম। কিন্তু করোনার কারণে আমরা বেশ কিছুদিন ধরে সরাসরি উপস্থিত হতে পারছি না। তার জন্য হচ্ছে আমাদের লাইভের এই 90 মিনিট স্কুলিং। 90 মিনিট স্কুলিং শুধুমাত্র বা গ্রিন বাংলাদেশ শুধুমাত্র এই 90 মিনিট স্কুলিংই করে না, পাশাপাশি শুধু সবুজ বিতরণই করে না। আমরা সবসময় কিন্তু দুস্থদের পাশে থাকি। আমরা বিভিন্ন ওকেশনে আমরা দুস্থদের পাশে বিভিন্ন রকমের, যেমন কিছু গত ঈদেও কিন্তু আমরা গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে আমরা সবার জন্য ঈদ করেছিলাম। আমরা গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে 2 টাকা স্বপ্ন পূরণ করেছি। আমরা শীত বস্ত্র প্রতি বছরই বিতরণ করি, গত বছরও আমরা করেছি। ইনশাআল্লাহ আমরা সবসময় কৃষি, ছাদ বাগান, পরিবেশ এসব নিয়ে আমরা কাজ করি। এখন কিন্তু সারা বাংলাদেশে একসাথে লকডাউন চলছে, আপনারা সবাই এখন বাসায় আছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, সেই সময়টা যদিও অনেক নানাবিধ সমস্যায় আমরা ফেস করছি, আমাদের চাকরি অথবা আমাদের গবেষণা, আমাদের শিক্ষা সবকিছুই অনেকটাই আমরা বিপর্যস্ত অবস্থায় আছি। আমরা তার মাঝে দিয়েও এই 14 দিন, এই সরকার যে 14 দিন না কতদিন হয় আমি ঠিক জানি না, এই লকডাউনের সময়টাই আমরা ঘরে বন্দি আছি। এই বন্দি সময়ে আমার কাছে মনে হয় যে আমাদের সময়টা যদি কাজে লাগাতে পারি ছাদ বাগান করে, তাহলে কিছুটা হলেও আমাদের যে মানসিক যে স্ট্রেস আছে, সেই স্ট্রেসটা কিছু অংশে কমবে বলে আমার ধারণা। করোনার জন্য আসলে সরকার এবং বিভিন্ন বাহিনীগুলো অফুরন্ত চেষ্টা করে যাচ্ছে, অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে। আমি শুধু একটা কথা বলতে চাই, করোনাকে ভয় পেলে চলবে না, করোনা আমাদের সাথেই থাকবে। করোনার জন্য দরকার হচ্ছে সাবধানতা, সচেতনতা আর সাহস। আমরা বুঝে গিয়েছি যে সাহস ছাড়া কিন্তু করোনা থেকে বাঁচা যাবে না, সাহস লাগবেই, ভয় পেলে হবে না। সো আমরা চেষ্টা করছি, সরকারের পাশাপাশি আমরাও চেষ্টা করছি যে লকডাউনের মাধ্যমে যেন আর বিস্তার না ঘটে, পুনরায় যেন আমরা হিমশিম না খেতে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো সে বিষয়ে সরকার এবং আমাদের সবাই সচেতন থাকবেন। ঘর থেকে অবশ্যই বের হবেন না, বের যদি হতেই হয় তাহলে খেয়াল রাখতে হবে যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনটেন করে বের হওয়ার জন্য, সেদিকে খেয়াল রাখবেন। কয়েকদিন ধরে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এখন বর্ষাকাল, সো বৃষ্টিপাত হবেই, তবে একটু বেশি হচ্ছে বলে আমার ধারণা। এই বেশি হলে আমাদের ভয় ছিল না যে ঠিক এই সময়টাই কিন্তু আমাদের বন্যার একটা প্রকোপ দেখা দেয়, পাশে দেশ থেকে পানি এসে আমাদেরকে ডুবিয়ে ফেলে। সো আমাদের বৃষ্টি হচ্ছে, সম্ভাবনা বেড়ে যাচ্ছে যে বন্যা হওয়ার। ইতিমধ্যেই উত্তরাঞ্চলে 3টি জেলায় বেশ বন্যার প্রকোপ দেখা দিয়েছে। কবে কোথায় আসে আমি ঠিক জানি না। আমরা যে যেখানে আছি, এই বন্যার যেন মানুষের জন্য কষ্ট খুব বেশি না হয়, তাদের পাশে থেকে সাহায্য করা, সহযোগিতা করা, সাহস দেয়া, সেগুলো গ্রিন বাংলাদেশের মানুষ আমরা যারা আছি সবাই চেষ্টা করি সবসময়। বন্যার্থদের জন্য আমরা গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে কি করতে পারবো আমরা জানি না, তবে আমি রিকোয়েস্ট করবো আজকে যারা আপনারা শুনছেন বা দেখছেন বা পরবর্তী যারা দেখবেন, তাদের অবশ্যই গ্রিন বাংলাদেশের পেজে আপনাদের সাজেশন, এবং আমি মনে করি যে আমাদের যে
মাহবুবুল ইসলাম আছেন, উনি অবশ্যই একটা কিছু লিখবেন, সেটার উপরে সাজেশন যদি আপনারা দেন আমরা কিভাবে দুস্থদের পাশে দাঁড়াতে পারি গ্রিন বাংলাদেশ, সেদিকেও একটা খেয়াল রাখবো। যথারীতি কথা হলো যে গ্রিন বাংলাদেশ আমরা গাছপালার সমস্যা নিয়ে কথা বলি। আজকে বিশেষ করে আসলে গাছপালাই রাখবো, কারণ হচ্ছে আমরা ঘরবন্দি অবস্থায় আছি, তো গাছপালা নিয়ে কথা বেশি বলবো। আসলে এই যে বৃষ্টি হচ্ছে, ছাদ বাগানের জন্য কোনোভাবেই যেন পানি না জমে ফেলে, টবে অথবা ছাদে যেন পানি না জমে থাকে, সেদিকে খেয়াল রাখবেন, না হলে ডেঙ্গুর প্রবণতা থাকবেই। তো সারা বাংলাদেশের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনি ছাদ বাগানে প্রতিদিন যাবেন, ছাদের টবগুলো এবং পুরো ছাদটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে, যেমন হচ্ছে এখন কিন্তু প্রচুর একটু কলমি শাক লাগিয়ে দিলেই শাক হয়ে যায়। তো আপনি শাকগুলো, পুঁই শাকগুলো, কলমিগুলো লাগিয়ে দেন, দেখবেন এক্ষেত্রে তুলে তুলে কিন্তু বেশ অনেক এনজয় করতে পারবেন এবং আমাদের ফ্রেশ সবজি খেতে পারবেন। সো কিছুদিন পরে পেঁয়াজের দাম বেড়ে যাবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি পেঁয়াজের চারা কিছু লাগিয়ে রাখেন, দেখবেন আপনার যে প্রয়োজনে যতটুকু লাগবে সেগুলো আপনি পেয়ে যাবেন। তো সেদিকে একটু খেয়াল রাখবো। আমরা যথারীতি যে আমাদের কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে প্রশ্ন করার জন্য, যারা যারা প্রশ্ন করেছেন তাদেরটা আগে উত্তর দিয়ে আসি, তারপর আমি দেখছি যে অনেকেই জয়েন করছেন, আমি তাদেরকে পরে কৃতজ্ঞতা প্রকাশ করবো এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আগে লিখে আমাদের প্রশ্ন করেছেন তাদের উত্তরগুলো দেওয়ার জন্য আমি একটু চেষ্টা করি। আমি একটু সময় নিচ্ছি আপনাদের থেকে, যে এই ফাঁকে বলে নেই যে আসলে আজকে সময়টাকে এনজয় করার জন্য কিন্তু আমরা আসছি এখানে লাইভে। সো আপনারা যারা পারেন তারা একটু চা নিয়ে বসেন, চা নিয়ে গল্প করি, চা খেতে খেতেই গল্প করি। আমি একটু স্ক্রিন শেয়ার করব, দেখি আমি পারি কিনা স্ক্রিন শেয়ার করতে, না হলে তো মনি আছেই আমার পাশে, সার্বক্ষণিকভাবে মনি চেষ্টা করে আমার জন্য কোনো রকমের সমস্যা না হয়। 90 মিনিট স্কুলিং গ্রিন বাংলাদেশের একটি কি বলে এটাকে, আমি একটু আবার স্টপ করি একটু শেয়ারিংটা, মনি আমাকে একটু হেল্প করবা। আমি এখানে শেয়ার করছি, শেয়ার করার পর স্ক্রিন শেয়ার করছি, উইন্ডোটাকে দেখে নিচ্ছি, উইন্ডোটাতে যাচ্ছি, উইন্ডো শেয়ার করলাম, পুরো স্ক্রিন নিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা 90 মিনিট স্কুলিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 2রা জুলাই শুক্রবার, আমরা যথারীতি শুরু করে দিয়েছি 90 মিনিট স্কুলিং। 90 মিনিট স্কুলিং আসলে আপনাদেরই সবাই মিলে কিছু সুন্দর সময় কাটানো। প্রথম যে প্রশ্নটা আমি পেয়েছি সেই প্রশ্নটার উত্তরটা দিচ্ছি। আমাকে প্রশ্ন করেছেন সৈয়দা নাসিমা আপা, প্রশ্ন করেছেন, লিখেছেন 3 মাস আগে এই 2টা আনার গাছ লাগিয়েছেন। গাছটার ছবিটা একটু দেখে নেই। প্রথম খুব বেশি গ্রোথ ছিল, প্রচুর ডালপালা ও ফুল আসলো, চারিদিকে বেশি ছড়িয়ে যাচ্ছিল বিদায় আমি হার্ড প্রুনিং করে দিয়েছেন। অবশ্যই হার্ড প্রুনিং করতে হবে, ভালোই করেছেন। এরপর থেকে গ্রোথ নাই, আর যেই ডালগুলো বেরিয়েছে দেখে মনে হয় দুর্ভিক্ষ লেগেছে। সুন্দরভাবে লিখেছেন, গাছটার ছবিটাও দিয়েছেন উনি। আসলেই মনে হচ্ছে যে দুর্ভিক্ষ লেগেছে, মানে একটু অভাব আছে। আপনি খেয়াল করে দেখেন পাতার অগ্রভাগটা কেমন যেন পুড়ে পুড়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আপনার একটু সারের অভাব আছে। সো আমি যেটা বলবো যে যেহেতু বর্ষাকাল, এখন সার দিতে না দেয়াই ভালো। তবু আমি বলছি যেদিন রৌদ্র উঠবে সেই দিন একটু ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি, ড্যাপ সার বলি সব দোকানে চিনে, নার্সারিতে গেলেই পাবেন। ড্যাপ সারটা একটু ছিটিয়ে দিয়ে গোড়াগুলো একটু নিড়ে দিবেন। এই ফসফেটের অভাবে এটা হয়েছে, ফসফেটের অভাবটা থাকবে না। আর স্বাভাবিকভাবে আমি বলবো সবসময় খেয়াল রাখবেন যে মাটিতে যেন জৈব পদার্থ বেশি থাকে। সো ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, ভার্মি কম্পোস্ট সরাসরি ব্যবহার করতে পারেন, অথবা যদি ভার্মি টি বানিয়ে নেন। ভার্মি টি কিভাবে বানায়? সহজ পদ্ধতি, সামান্য পরিমাণে একটু ভার্মি কম্পোস্ট আমরা কি বলে এটাকে 20-25 লিটার পানির ভিতরে ভিজিয়ে নিলাম, মানে আসলে ভিজিয়ে স্যালাইনের মতো তৈরি করে আমরা ভার্মি কম্পোস্ট, ভার্মি টি বানাতে পারি। মানে হচ্ছে কিছুই না, আমরা যে লাল চা খাই যেভাবে, ঠিক একই রকম ভার্মি কম্পোস্ট দিয়ে ভার্মি টি বানিয়ে আমরা এই লিচেরটা ব্যবহার করতে পারি। ছাকতে হবে না, একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি করি কি একটু বাবলিং করে নেই,
আপনারা জাস্ট একটা কাঠি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এক রাত রেখে দিবেন, রেখে দিয়ে এটা গাছের গোড়ায় যদি দিয়ে দেন তাহলে গাছ কিন্তু অনেক সুস্থ সুন্দর হয়ে যাবে। যদি সম্ভব হয় মাস্টার্ড অয়েলকে, আমরা যে খৈল বলি, খৈলে একটু গুঁড়া অংশ যদি এটার সাথে মিশিয়ে দেন তাহলে কি স্লো রিলিজ পাবেন, নিউট্রিয়েন্ট প্রচুর পাবে গাছে, দেখবেন গাছ অনেক সুন্দর হবে। নাসিমা আপু আরেকটা প্রশ্ন করেছেন ইনডোর প্ল্যান্ট নিয়ে, উনি প্রশ্ন করেছেন, নিচে কয়েকটি ছবি দিলাম, এইগুলোর পরিচর্যা কি বললে উপকৃত হতাম। ছবিগুলো দেখি, ওনার বাগানে মনে হয় অনেক গাছ আছে। আপনার বাগানের এত অনেক সুন্দর সুন্দর গাছ, কৃতিত্ব অবশ্যই পেতে পারেন। গাছগুলো দেখে আমার কাছে যেটা মনে হলো যে গাছগুলো এখন পর্যন্ত খুব গ্রোথ সুন্দর আছে, এত টেনশন করার কিছু নেই। তো গাছে আসলে ইনডোর প্ল্যান্টসের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে মাঝে মাঝে কখনো কখনো রৌদ্র দিতে হয়। তাহলে 10 থেকে 12 দিন পর পর বা 15 দিন পর পর আপনি যদি এই টবগুলো একটু রোদে দিয়ে দেন, ইনডোরে রেখেছেন নাকি বা ছাদে রেখেছেন আমি ঠিক জানি না, যদি ইনডোরে রেখে থাকেন এই ড্রাসেনা জাতীয় গাছগুলো অবশ্যই রৌদ্রে আলো লাগবে। ছাদে থাকলে তো রৌদ্র পেলেই, উইডিং করতে হবে, গাছের বারবার মাটি খুঁচিয়ে দিতে হবে। আর কখনই দেখতে হবে এই বর্ষাকালে এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বাইরে থাকে তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে পানি যেন না জমে যায়। এখন আর কোনো যত্নের অন্য খাবার দেওয়ার দরকার নেই, কিছু দেওয়ার দরকার নেই, ইটস অল রাইট। আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে ছাদ বাগানে কলা গাছ নিয়ে, দুটি কলা গাছের জন্য কি এই জায়গাটা সাফিসিয়েন্ট? আপনি দুটা কলা গাছ দেখা যাচ্ছে পাশাপাশি লাগিয়েছেন, ইটস অল রাইট, কলা গাছ পাশাপাশি থাকলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু কলা গাছটা দ্রুত বৃদ্ধির জন্য নিউট্রিয়েন্ট দরকার। ওই যে ভার্মি কম্পোস্টের ভার্মি টি বলেছিলাম, এই ভার্মি টি কিন্তু আপনি দিতে পারেন। ভার্মি টি যদি এটার ভিতরে দেন তাহলে দেখবেন গাছের গ্রোথ ভালো হবে এবং কলারগুলো সাইজ বড় হবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আমাদের গ্রিন বাংলাদেশের একনিষ্ঠ কর্মী, বিশাল বাগানি শাহিন ইমাম ভাই প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম সালাম, আমার কাছে বেশ কিছু ট্যাবলেট সার আছে, এগুলো দীর্ঘমেয়াদী গাছ, আম, বড়ই, পেয়ারা, সফেদা ইত্যাদি, হাফ ড্রামে কয়টা করে দিব, কবে প্রয়োগ করলে গাছের জন্য উপকার হবে? আমরা যে ট্যাবলেট সারগুলো যেটা বলেছেন এগুলোকে আমরা স্লো রিলিজ, ধীরে ধীরে খাবার এখান থেকে নিউট্রিয়েন্ট গুলো বের হতে থাকে। একটা গাছে একটা ড্রামে দিয়ে রাখলে প্রায় 3-4 মাস 6 মাস ধরে কিন্তু নিউট্রিয়েন্ট বের হতে থাকে। এটা কিন্তু সিলভা মিক্স ফার্টিলাইজার বলা হয়ে থাকে। এগুলো কিন্তু কমনলি এখন বাংলাদেশে পাওয়া যায়। আসলে সাধারণত এক ঘন ফুট মাটি, 1 ঘন ফিট মাটির জন্য একটা ট্যাবলেট লাগে। এইভাবে আমি দেখছি যে 8-9 যদি ছোট ড্রাম হয়, ছোট টব হয় তাহলে একটা দিলেই যথেষ্ট, যদি 14 ইঞ্চি টব হয় তাহলে 2টা দিলে যথেষ্ট, ড্রাম হলে 3টা করে দিতে হবে। মানে আপনার যদি ড্রামটা একটু বড় হয়, হাফ ড্রাম হয়, তাহলে 3টা করে দিবেন। মনে রাখবেন 6 মাসে কিন্তু আর দিবেন না, কারণ 6 মাস ধরে কিন্তু এটা নিউট্রিয়েন্ট দিয়ে যাবে, আস্তে আস্তে করে ছাড়বে নিউট্রিয়েন্ট গুলো, তো 6 মাসের জন্য আর দেওয়া লাগবে না। আর বর্ষার সময় আমি বলবো যে এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আমাদের নিউট্রিয়েন্ট অনেক লিচিং হয়ে যাচ্ছে, এই সময়টায় খাবার না দিলেই ভালো। আমি বলবো যে এখন দিয়েন না, এই বৃষ্টিটা একটু কমলেই আপনি দিতে পারবেন। আমাদের আরেকজন বাগানি অভি ভট্টাচার্য সিরিজ অফ প্রশ্ন করেন, ওনার বাগানটা দেখতে আমার খুব ইচ্ছা হয়, উনি প্রচুর প্রশ্ন করেন। সো আপনাকে বলছি, অভি ভাইকে বলছি যে আপনার প্রশ্নগুলো একে একে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্নটা হচ্ছে 50-50 অনুপাতে কোকোডাস্ট আর ভার্মিকম্পোস্ট দিয়ে সামনের শীত মৌসুমে স্কোয়াশ আর টমেটো করতে যাচ্ছেন, সাথে আর কি কি মেশাতে হবে? আসলে 50% কোকোডাস্ট 50% ভার্মিকম্পোস্ট যদি মিশান তাহলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে কোকোডাস্টে কোনো নিউট্রিয়েন্ট নাই, ভার্মিকম্পোস্টে নিউট্রিয়েন্ট আছে, তাহলে এই গাছের জন্য এনাফ শক্তি পাবে না। তো যদি এটা ড্রিপ ইরিগেশন অথবা হাইড্রোপনিক সিস্টেমে যদি হতো তাহলে ঠিক আছে ছিল। আপনি যদি যেহেতু এটা মাঠে করবেন, সো আমি বলবো কেন কি দরকার, আপনি একটু বেলে মাটি মিশান, সাথে বেলে মাটি বলতে বেলে দোআঁশ মাটিটা, সাথে কোকোডাস্ট মিশান, সাথে ভার্মি কম্পোস্ট মিশান। মানে আপনি বলেছেন শুধু কোকোডাস্ট আর ভার্মি কম্পোস্ট, আমি বলছি না, একটু বেলে দোআঁশ মাটি মিশিয়ে দেন, রেশিওটা একটু কোকোডাস্টের রেশিওটা একটু কমিয়ে ফেলেন। কোকোডাস্ট খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ নিউট্রিয়েন্ট থাকে না, আর এটা তো মাঠে,
তাহলে ভিটে মাটি, কোকোডাস্ট, ভার্মিকো 50-20-30 এই রেশিওতে মিশিয়ে যদি দেন তাহলে ইনাফ। সাথে আমি প্রায় সময় বলি যে পিএস ভালো যদি থাকে 6.5 এর দিকে থাকে তাহলে কিন্তু গাছের নিউট্রিয়েন্ট আপটেকটা ভালো হয়, শিকড় দিয়ে গাছ তুলতে পারে, খাবার তুলতে পারে। তো সেদিকে একটু চুন যদি দিতে পারেন তাহলে ভালো। আর কোকোডাস্ট, ভার্মিকম্পোস্ট মাটির ভিতরে একটু যদি ট্রাইকোডার্মা ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম অথবা ক্লিবায়ো যদি আপনি মাটির সাথে মিশিয়ে দেন, পানির সাথে করে অথবা পাউডার যদি মিশিয়ে দেন তাহলেও কিন্তু আপনার গাছ, মনে রাখবেন স্কোয়াশ কিন্তু খুব সেন্সিটিভ, অনেক রোগ হয় এবং এটাকে স্কোয়াশে যদি ক্যালসিয়ামের অভাব হয় দেখবেন স্কোয়াশে আগা থেকে পচে আসতে থাকে। সো চুন আপনাকে অবশ্যই দিতে হবে, আর একটু ট্রাইকোডার্মা বা ক্লিবায়ো দিয়ে আপনি ব্যবহার করবেন, ফসল উৎপাদন করবেন, টমেটো অথবা স্কোয়াশ দেখবেন ভালো উৎপাদন হবে। মনে রাখতে হবে নেমাটোড আছে কিনা সেটা একটু খেয়াল করে নিতে হবে। নেমাটোড যদি থাকে নিম খৈল পাউডার যদি একটু ব্যবহার করেন তাহলে নেমাটোড থাকবে না, অথবা ওই মাটিগুলোকে রোদে দিয়ে সানের যদি খোলা, রোদের আলোতে খোলা রাখেন কিছুক্ষণ, তাহলে কিছু একদিন বা 2 দিন, তাহলে দেখবেন সব নেমাটোড মরে যাবে। অভিভাই আরেকটি প্রশ্ন করেছেন, মাঠের জমিতে গাঁদা ফুলের গাছ লাগিয়ে কিভাবে জমিকে নেমাটোড মুক্ত রাখবো? আমরা কিন্তু বারবারই বলি যে বাংলাদেশের মাটিতে প্রচুর পরিমাণে নেমাটোড আছে, যার জন্য আমরা যত পরিমাণে খাবার দেই, আমরা ছাদ বাগানেও কিন্তু যে পরিমাণে আমরা খাবার দিচ্ছি সেই খাবারগুলো কিন্তু গাছে লাগছে না, নষ্ট হয়ে যাচ্ছে। সো নেমাটোড কন্ট্রোল করতেই হবে। নেমাটোড হচ্ছে খুবই সূক্ষ্ম একটা মাইক্রোস্কোপিক কৃমি, সো চোখে দেখা যায় না কিন্তু প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে ফেলে। সেটা কন্ট্রোল করার জন্য আপনি জানতে চেয়েছেন যে গাঁদা ফুলে গাছ লাগিয়ে নেমাটোড হয়েছে সেভাবে কিভাবে বুঝবেন? গাছটা ডোয়ার্ফ হয়ে যাবে, ভাইরাসের মতো উইল্টিং হবে, হলুদ হলুদ হয়ে যাবে, কখনো কখনো গাছ মারা যায়, শিকড়টা তুললে গাছের শিকড়ের ভিতরে নডিউলের মতো গোটা গোটা দেখা যায়, নডিউল না কিন্তু। সো এখন আপনি প্রশ্ন করেছেন কিভাবে গাঁদা ফুলের গাছ দিয়ে, গাঁদা ফুলের চারার দাম কিন্তু অনেক টাকা। সো গাঁদা ফুল না দিয়ে প্রথম অন্যভাবে কিভাবে কন্ট্রোল করা যায় সহজভাবে সেটা আমি একটু বলি। প্রথম সহজ বুদ্ধি হচ্ছে জমি মাটি, টবের মাটি এগুলো রোদে কিছুক্ষণ খোলা রাখা, 1 দিন 2 দিন করে একটু একটা পলিথিন দিয়ে ঢেকে রেখে দেন, দেখবেন আপনার গাছ অনেক সুন্দর, মানে নেমাটোড মুক্ত হয়ে যাবে। ফসলের জমি যখন ফসল চাষ করি তখনও খেয়াল রাখতে হবে যে ক্রপ রোটেশন মেনটেন করা। আমি টমেটো গাছ লাগাচ্ছেন একই জমিতে সবসময় বা একই টবে না, ঘুরে ঘুরে ক্রপস করেন, একসময় বাঁধাকপি করেন, একসময় বেগুন করেন, একসময় মরিচ করেন, তাহলে হচ্ছে নেমাটোড হবে না, কমে যাবে। ক্রপ রোটেশন আমরা বলি, ক্রপ রোটেশন করবেন। আমি বারবারই বলেছি খুব সহজেই কিন্তু নিম পাউডার যদি আপনি মাটির সাথে ছিটিয়ে দিন তাহলে কিন্তু নেমাটোড মরে যায়, সেটাও কিন্তু খুব ভালো কাজ করে। সো খেয়াল করে দেখেন, নিম খৈল ব্যবহার করলে কিন্তু সহজে, অথবা ট্রাইকোডার্মা ব্যবহার করলেও কিন্তু এই অনেকাংশে নেমাটোড কমতে থাকে। আপনি যেটা বলেছেন সেটা এখন দেখি যে আমরা গাঁদা ফুল দিয়ে কি করতে পারি। গাঁদা ফুলের চারা যদি আমরা টবটার ভিতরে বসিয়ে দিলাম বা জমিতে লাগিয়ে দিলাম, গাঁদা ফুলের শিকড়টাকে খুব পছন্দ করে নেমাটোড, অন্য গাছে না গিয়ে গাঁদা ফুলের শিকড়ে চলে আসে, তখন শিকড়টাকে একটু, গাছটা বড় হলে শিকড়টাকে তুলে গাছটাকে নষ্ট করে ফেলা। তাহলে কিন্তু গাঁদা ফুলের চাষ করতে গেলেও কিন্তু আপনার অনেক পয়সা নষ্ট হবে। তো এর চেয়ে ভালো না নিম কেক ইউজ করা, সূর্যের আলোতে রেখে দেওয়া, এটা অনেক সহজ হয়ে যাবে। তো আমার মনে হয় যে গাঁদা ফুল আপনি লাগিয়ে উইন্টার সিজনে খুব ভালো হবে, সেটা করতে পারেন। তো অভিভাবক ভাইয়ের আরেকটা প্রশ্ন, কৃষির উপরে আগ্রহ খুব বেশি, আমি বুঝতে পেরেছি আপনার আগ্রহ অনেক বেশি, অনেক কিছু শিখতে হবে, অবশ্যই শিখবেন। MBA শেষ করেছেন আপনি, এখন আমি কৃষি বিষয়ে উচ্চতর কোনো ডিগ্রি নিতে পারবো কি? আসলে এগ্রিকালচারের MBA যেহেতু করে ফেলেছেন, এগ্রিকালচারে আর কোনো স্কোপ নাই আপনার, শুধু ট্রেনিং অথবা সেমিনার সিম্পোজিয়ামে জয়েন করা অথবা ডিপ্লোমা কোর্স কিছু করা, এগুলো ছাড়া কিছু করতে পারবেন না। এছাড়া উচ্চতর কোনো ডিগ্রিতে যেতে পারবেন না, কারণ হচ্ছে মাস্টার ডিগ্রি অথবা PhD করার জন্য এগ্রিকালচার সেক্টরে অবশ্যই এগ্রিকালচার গ্রাজুয়েট হতে হবে। আমাদের এগ্রিকালচার সেক্টরে একটা ঝামেলা আছে, সো এদিকে একটু খেয়াল রাখলেই হবে। আপনার দরকার নেই, আপনি যে নলেজ হয়েছে আপনার, আসলে আর উচ্চতর ডিগ্রি দরকার নেই, আপনি অনেক সুন্দর কাজ করতে পারবেন। রুহিনা তাসমিন জাহান আপু লিখেছেন,
উনি ড্রাগন ফ্রুটের ছবি পাঠিয়েছেন, পরাগায়নের পরে অপরিপক্ক ফল হলুদ হয়ে যাচ্ছে, পরাগায়নের পরেও হয়ে যাচ্ছে। আচ্ছা, পরাগায়নের পরে যদি হয়ে থাকে, পরাগায়নটা কি আপনি হাতে করে দিয়েছিলেন কিনা সেটা আমার একটা প্রশ্ন। পরাগায়ন হলে পড়ে যাওয়ার কথা না, কিন্তু যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে দুটো কারণে, এবং এটার সাথে কিন্তু আরেকটা সম্পর্ক আছে। দেখবেন আমি একটা ছোট ছবি দেখিয়েছি এখানে নিচে পোর্শনে, দেখেন এখানে একটা ছবি দেখা যাচ্ছে, লালচে রকমের একটা ড্রাগন, এটা কিন্তু খুব ফল হবে, আর এটা কিন্তু ফল হবে না, এটা পড়ে যাবে। এগুলো এবং এটাও কিন্তু আপনার যে ছবিটা এটাও কিন্তু পড়ে যাবে। এটা বুঝাই যায় যে পড়ে যাবে কেন। পড়ে যাবে কেন জানেন? যখন পলিনেশন করেছেন তখন খুব ড্রাউট ছিল, গাছের গোড়া একদম পানি ছিল না, অনেক হাই টেম্পারেচার ছিল। সেটার জন্য হাই টেম্পারেচার যদি থাকে তাহলে পোলেনগুলো ড্রাই হয়ে গেছে, পলিনেশন ভালো হয়নি, তখন ফলটা পড়ে যেতে পারে। আবার যদি এমনও হতে পারে, এবং তখন খুব হাই টেম্পারেচার যখন 40 ডিগ্রির মতো থাকে তখন কিন্তু এইরকম লাল লাল ছোট ছোট ড্রাগনের ফুলের মতো বের হয়। এগুলো কিন্তু একটা থাকবে না। হাই টেম্পারেচার সময় দেখবেন যে সবচেয়ে বেশি এই ছোট ছোট ফলগুলো বের হয়। এখন দেখেন আপনার গাছে দেখবেন সবগুলো একটু বড় ধরনের, পাশে যেটা আছে এইরকম বের হচ্ছে। আবার হচ্ছে কখনো কখনো যদি গাছের গোড়ায় ড্রাগন ফ্লাওয়ার মানে গাছ ভেজা মানে পানি পছন্দ করে, কিন্তু গোড়ায় পানি জমে থাকা পছন্দ করে না। মজার ব্যাপার, একটু এক্সেস পানি যদি হয়ে যায় তখনই কিন্তু এই যে ছোট ছোট লাল ফলগুলো তৈরি করে এবং ড্রপ হয়ে যায় ফলগুলো। তাহলে দুটো জিনিস হলো, খুব হাই টেম্পারেচার, আবার যদি পানি জমে থাকে, এই দুটো কারণে আপনার এই ঘটনাগুলো ঘটেছে। সম্ভব হলে আপনার গাছের গোড়াগুলো আবার একটু নিড়িয়ে দেন, নিড়িয়ে দিলে ঠিক হয়ে যাবে। সার টার কিছু দেওয়ার দরকার নেই এখন। ওই যে মনে আছে তো, ড্রাগন ফুলের গাছের নতুন ফল আনানোর জন্য এই নোডের মাঝামাঝি জায়গায় আপনাকে কেটে দিতে হবে, কেটে দিলে আবার নতুন করে ফল আসবে, দুটা তিনটা করে, সেদিকে একটু খেয়াল রেখে একটু কেটে দেন। সোয়াদ আল মুগনি ভাই লিখেছেন, একটা ছবি পাঠিয়েছেন, যে ছবিটা এখানে দেখছেন এই ছবিটা ওনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংকস, আপনারা শুভকামনা জানালে আমার খুব ভালো লাগে, আপনাদের জন্য শুভকামনা রইল। আমার কলা গাছের অবস্থা খারাপ, এটা কি বেশি পানির জন্য হয়েছে? প্রায় 3 মাস আগে কিনেছি, এখন খালি ছোট ছোট বাচ্চা হয় কিন্তু গাছটা বড় হচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে আপনি যে টপটা ড্রামের ভিতরে যে গাছটা লাগিয়েছেন এটার দুটো সিমটম কিন্তু শো করছে, দুটো সিমটম। উপরে যে বড় গাছটা যেটা আছে আপনার, এই গাছটা বড়, দেখেন উপর থেকে পাতাগুলো সবগুলো মরে মরে আসতেছে, এটা কিন্তু একটা রোগের সিমটম। সেটার নাম বলি আমরা ফিউজারিয়াম পানামা ডিজিজ বলা হয়। পানামা, দেখবেন মুন্সিগঞ্জের দিকে অনেক কৃষকই বলে যে পানামা ডিজিজ হয়েছে, পানামা ডিজিজ হয়েছে। আপনি অবশ্যই গাছটা ওই পানামা ডিজিজ সম্পূর্ণ গাছটাকে কিনেছেন, যার জন্য আপনার এই মাটিতে ফিউজারিয়াম চলে এসেছে। বুঝতে পেরেছেন? এই মাটিটার ভিতরে ফিউজারিয়াম কিন্তু গ্রো করছে, ঠিক আছে? আবার আরেকটা সিমটম দেখেন, দেখেন সবগুলো পাতা একটা জায়গা থেকে পাতাগুলো বের হচ্ছে, এই যে একটা জায়গা থেকে পাতাগুলো বের হচ্ছে, দেখেন আপনার গাছগুলো এই যে একটা জায়গা থেকে সবগুলো পাতা দলা বেঁধে বের হচ্ছে, গাছটা বড় হচ্ছে না। খেয়াল করেছেন? মুগনি ভাই আপনার কিন্তু এই রোগ দুইটা নিয়েই কিন্তু গাছটা কিনেছেন, যার জন্য এটা হয়েছে। এটা কিন্তু ভাইরাস যুক্ত গাছটা, যার জন্য এক জায়গা থেকে অনেকগুলো পাতা বের হচ্ছে, এক জায়গা থেকে পাতাগুলো বের হচ্ছে। সো আপনার এই ওইটা হচ্ছে ফিউজারিয়াম আর এইটা হচ্ছে ভাইরাস, দুটো গাছ এই মাটিগুলোকে একদম নষ্ট করে দিয়েছে। এই যে ভাইরাসযুক্ত গাছটা থেকে এটা কিন্তু বছর 2 বছর রেখে দিলেও কোনো ফল হবে না, এতটুকুই আরো বিকৃত বিকৃত শেপ হতে থাকবে তার। আমার কাছে মনে হয় এই গাছগুলো নষ্ট করে ফেলাই ভালো, এবং এই মাটিগুলো ব্যবহার করার আগে রোদো দিয়ে একটু ফাঙ্গিসাইড দিয়ে ট্রিট করে তারপর আবার মাটিটা ব্যবহার করবেন, এছাড়া অন্য গাছ লাগানো ঠিক হবে না। সোয়াদ আল মুন্নি ভাইয়ের আরেকটা প্রশ্ন হচ্ছে, বল সুন্দরী গাছটির অবস্থা ভালো না, প্রথমবার ভালো কুল ও হলো না, এখন আগাগুলো মরে যাচ্ছে, বুঝতে পারছি না। কুল গাছ যাদের এখন ছাদ বাগানে আছে, এখন যাদের ছাদ বাগানে কুল গাছ আছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কুল গাছ অনেকটা গোলাপ গাছের বৈশিষ্ট্য। যেমন হচ্ছে গোলাপ গাছের ডাল না কাটলে কিন্তু গোলাপ ডাল ফুল ফুটে না, কুল গাছেও কিন্তু কুল যখন বড় হয়ে
আমরা হারভেস্ট করে ফেলি, তখনই কিন্তু কুল গাছের ডাল কিন্তু কেটে দিতে হয়, নতুন ডাল বের হবে, নতুন পাতা বের হবে, তখন কিন্তু এই গাছগুলো হয়। এখন কিন্তু কুল গাছগুলো সবগুলো গ্রাফটেড, জোড়া দেয়া। এই জোড়া দেওয়ার উপরে কিন্তু কাটতে হবে, নিচে কাটলে কিন্তু আবার ওই ওয়াইল্ডটা হয়ে যাবে। ক্লিয়ার? উপরে কাটতে হবে। ধরা যাক এখানে জোড়া দিয়েছি একটু উপরে, এটার উপরে কাটতে হবে, এখানে সমান করে কেটে ফেললে ভালো হতো। আপনার গাছটা কেটেছেন কিনা আমি ঠিক জানি না। আর যদি এখন যে সিমটমটা আছে সেই সিমটমটা একটু বলি, খেয়াল করে দেখেন। একটা মজার ক্যারেক্টার আছে, সবার জন্য বলছি এটা। মজার ক্যারেক্টার হচ্ছে, ধরেন কচি পাতা, কোনো গাছের কচি পাতা হলুদ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, কচি পাতা, তাহলে বুঝতে হবে ক্যালসিয়ামের অভাব হয়েছে, কপারের অভাব হয়েছে, বোরনের অভাব হয়েছে, সালফারের অভাব হয়েছে, আয়রনের অভাব হয়েছে, এইরকম। আবার যখন বয়স্ক পাতা, কলা গাছের বয়স্ক পাতাগুলো, লেবু গাছের বয়স্ক পাতাগুলো, সেগুলো, আমি আবার বলছি, বয়স্ক পাতা হলুদ হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, দাগ পড়ছে, তাহলে বুঝতে হবে যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এগুলোর অভাব হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, আপনার কিন্তু কচি পাতাগুলো দেখেন পুড়ে যাচ্ছে। সো আমি মনে করি আপনার যেহেতু এই কচি পাতাগুলো পুড়ে যাচ্ছে, এই যে কচি পাতাগুলো পুড়ে যাচ্ছে, তাহলে আমার ধারণা আপনার এখানে ক্যালসিয়ামের অভাব হয়েছে, আপনার এই ক্যালসিয়ামটা অভাব হয়েছে। সো দ্রুত আপনি মাটিতে ক্যালসিয়াম দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে ঠিক হয়ে যাবে। কবিতা চৌধুরী আপু লিখেছে, আমাকে শুভকামনা জানিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল, আমার জন্য সবসময় দোয়া করবেন আপনারা সবাই, যারা আজকে শুনছেন তারা সবাই, আমি সবার কাছে প্রার্থনা করছি। আপনারা জানেন যে আমি এই করোনাকালীন সময়ে একটু কষ্টে আছি, ঝুট ঝামেলায় আছি। সো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ সুন্দর রাখেন। আপনাদের জন্য শুভকামনা রইল। মুগনি ভাই আরেকটা প্রশ্ন করেছেন, প্রশ্ন দুটো করেছেন, কিন্তু একটা সাজেশন আছে, যেটা হচ্ছে বেকিং সোডা আর পানি মিক্স করে ব্যবহার করেছেন। বেকিং সোডা পানি হচ্ছে ভালো ব্যবহার করেছেন, আর করেন না, করার দরকার নেই। আসলে আপনার ছবিটা দেখে আসি। আপনি বলেছেন মাটিতে ছত্রাক হলে কি করব, ছত্রাক হলে কি করবেন সেটা একটু আলোচনা করি। ছত্রাক হয়েছে আপনি কিভাবে বুঝবেন মাটিতে ছত্রাক হয়েছে? দেখবেন গাছটা ভালো আছে, টমেটো গাছটা ভালো আছে, স্ট্রবেরি গাছটা খুব ভালো আছে, হঠাৎ করে নেতিয়ে পড়েছে, এটাকে উইল্টিং বলি, উইল্টিং হবে। শিকড়ের গোড়াটা শুকনা শুকনা পচে গিয়েছে, তারপর হচ্ছে শুকায় যায়, আগাগুলো শুকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে মাটিতে আপনার ছত্রাক আছে। ছত্রাক সাধারণত আমরা কিভাবে কন্ট্রোল করি, আমরা যেভাবে করি, চাষ দিয়ে মাটিটাকে একটু খুলে রাখি, সূর্যের পরিষ্কার পরিচ্ছন্ন মাটি রাখি। অবশ্যই আপনার টবে মাটিগুলো, ড্রামে মাটিগুলো বারবার নেড়িয়ে দিতে হবে, তাহলে রৌদ্রের আলো করে কিন্তু অনেকাংশে মাটিগুলো ছত্রাক মুক্ত হয়ে যায়। দেশের বাইরে ছত্রাক মুক্ত করার জন্য ফিউমিগেশন করে, ওষুধ দিয়ে তারা ফিউমিগেশন করে। আমাদের দেশে সেইভাবে সম্ভব না, আমরা এর জন্য মাঝে মাঝে আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি, কিছু কিছু ফাঙ্গিসাইড ব্যবহার করি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমাদের দেশে কত সহজ বুদ্ধি রয়ে গিয়েছে। চুন যদি ব্যবহার করেন ছত্রাক কমে যায় মাটিতে, শুধু চুন। তাহলে চুন আর কপার সালফেট ব্যবহার করেন, দেখবেন কপার হচ্ছে ফাঙ্গিসাইড, তাহলে এটাকে কি বলে, বর্জ্য মিক্সচার। বর্জ্য মিক্সচার দিয়ে মাটিগুলো একটু ভিজিয়ে দেন, গাছপালাগুলো ভিজিয়ে দেন, মাটিটা সবসময় বর্জ্য মিক্সচার দিয়ে একটু ভিজাবেন। 15 দিন পরপর কয়েকবার করলেন, তারপরে 1 মাস 2 মাস পরপর বর্জ্য মিক্সচার দিয়ে মাটিগুলো একটু ভালোভাবে ভিজিয়ে দিলেন। গাছে পানি দিচ্ছেন বর্জ্য মিক্সচার সহ, তাহলে মাটিটাও ভিজিয়ে দেন, তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু আপনার ভালো হয়ে যাবে। আপনার একটা কলমি গাছ সম্ভবত, এগুলোতে আপনার মাশরুম হয়েছে, বাহ কি মজার না, আপনার বাগানে মাশরুম হয়েছে। মাশরুম আসলে ভয়ে কোনো গাছ নাই, অন্য গাছকে খুব ডিস্টার্ব করে না, তারা এইভাবেই থাকে, মাশরুম হয়। আপনি এটাকে আমরা ব্যাঙের ছাতাও বলি। কিছু কিছু ব্যাঙের ছাতা বা মাশরুম উপকারী, আবার কিছু কিছু ক্ষতিকারক হতে পারে। এর জন্য আমরা এই যে অযত্নে যেগুলো হয় সেগুলো আমরা ক্ষতিকারক বলেই আমরা মনে করি।
এগুলো কন্ট্রোল করা কিছু কোনো টেকনিকের দরকার নেই, আপনি শুধুমাত্র নিড়াবেন মাঝে মাঝে টবে, নিড়ালে দেখবেন কিছুদিন পর থেকে আর হবে না। যদি অনেকদিন পড়ে থাকে এই শীতের সময়টায়, তাদের হয় নিড়িয়ে দিলেই কিন্তু ভালো হয়ে যাবে। সো টেনশন করা কিছু নাই। দিলরুবা দিল আপু লিখেছেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আমার একটি কাগজি লেবু গাছ আছে, সেই গাছের বয়স প্রায় 1 বছর, কিন্তু ফুল ফল কিছুই আসছে না। বড় একটা বালতিতে গাছটা আছে, এখন আমি কি করব বলেন? ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা আসলে লেবু গাছ জাতীয় যারা গাছে লাগান তাদের একটা সমস্যা হয় কি, গাছটা বড় হতে থাকে, বড় হতে থেকে ফল ধরে না। সো আমার কাছে যেটা মনে হয়, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, ঠিক এখনের জন্য বলছি না, আপনি যখন একটু রোদ্র উঠে যাবে তখন করবেন। সেটা হচ্ছে ড্যাপ সার, বা যে কোনো নার্সারিতে ড্যাপ সার পাবেন। ড্যাপ সার আপনি দিয়ে ভালোভাবে মাটিগুলো নিড়িয়ে দিয়ে ড্যাপ সার ছিটিয়ে দিবেন, তাহলেই দেখবেন আপনার গাছের গ্রোথ আবার সুন্দর হয়ে যাবে। আরেকটা কাজ করতে হবে, একটা ফ্লোরা, এসিআই একটা ফ্লোরা আছে, নাইট্রোবেনজিন, এসিআই কোম্পানি ফ্লোরা। এই ফ্লোরাটা দিয়ে গাছের পাতাগুলো ভিজাবেন উপর নিচে দুটা, এবং শিকড় মাটিটা যেখানে আছে, টবে থাকুক বা ড্রামে, আপনি বলছেন বালতিতে আছে, বালতির মাটিগুলো একবারে ভিজিয়ে দিবেন এই ফ্লোরা দিয়ে। ওখানে ডোজ লেখা আছে, সেই ডোজ অনুযায়ী, তাহলে দেখবেন আপনার আগামীতে ফল আসবে। তবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মাঝে মাঝে আপনি আগে যে ছবিতে দেখালাম বড্ড মিক্সচার, মাঝে মাঝে বড্ড মিক্সচার স্প্রে করবেন, তাহলে হয়ে যাবে। ইনশাআল্লাহ আগামীতে আপনার ফল ধরবে। আবু হাম্মাদ ভাই লিখেছেন, শুভেচ্ছা, ওয়ালাইকুম সালাম। আমার গন্ধরাজ ফুলের কলি একটু বড় হলে ঝরে যাচ্ছে। কেন যে ঝরে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আমরা টবে অথবা ড্রামে পানি কি জমে আছে? পানি না জমলে কখনোই ফুল, গন্ধরাজ ফুলের কলিগুলো পড়ে যাওয়ার কথা না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে নিচের কোথাও হয়তোবা মাটিটা খুব শক্ত হয়ে গিয়েছে, পানিটা জমে থাকতেছে নিচে, সেদিকে একটু খেয়াল রাখবেন। সম্ভব হলে নিড়িয়ে দিবেন, নিড়ানোর সময় একটু ড্যাপ সার ব্যবহার করবেন, ডায়ামোনিয়াম ফসফেট সার। আর যদি সম্ভব হয় একটু নিম খৈল পাউডার একটু মিশিয়ে দিবেন। ফুল ঝরে যাওয়ার জন্য নাইট্রোবেনজিন খুব ভালো কাজ করে, কিছুক্ষণ আগে বলেছি, ফ্লোরা, এসিআই। একবার স্প্রে করে দেখেন তো, গাছের পাতা এবং শিকড় যেখানে থাকে মাটিতে, সেখানেও আপনি স্প্রে করে দিবেন, মানে ভিজিয়ে দিবেন ফ্লোরা। ওখানে ডোজ লেখা আছে, সেই ডোজ অনুযায়ী আপনি পানির সাথে মিশিয়ে ভিজিয়ে দেন। এটা যে কোনো গাছে ফুল ফল উৎপাদন করার জন্য ফ্লোরা, নাইট্রোবেনজিন খুব ভালো কাজ করে। নায়া সুলতানা আপু লিখেছেন, ওয়ালাইকুম সালাম। আমার বারান্দা বাগানে প্রচুর শামুক, ফুরাডান আর ডিমে খোসা দিয়েও যায়নি, কি করব প্লিজ? হাতে তুলে তুলে ফেলে দিতে হবে আপনার। অফুরন্ত সময় আপনার আছে, সারাক্ষণ বসে বসে তুলবেন। এই দেখেন কি ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর গুলো এই বর্ষাকালেই কিন্তু হয়। প্রাথমিক শুরুতে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে আর বেশি হয় না, কিন্তু শুরুতে যদি দেখা যায় 10টা 5টা থেকেই গেল, তারপরে দেখা যায় শত 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 হয়ে যায়। সো এটা কিন্তু তখন খুব ডেঞ্জারাস লাগে। আমি কিছু টেকনিক বলি, গতানুগতিক টেকনিক। আমি চাই না এদেরকে মেরে ফেলেন, তবু আমি কিছু গতানুগতিক টেকনিক বলছি, একটার পর একটা বলে যাচ্ছি। দেখেন, প্রথম হচ্ছে ডিমের খোসা দিয়েছেন, কাজ হয়নি। ডিমের খোসা দিলে ওরা ভয় পেয়ে চলে যায়। আসলে ডিমের খোসা দিলে ওরা মরবে না, ভয় পেয়ে চলে যাওয়ার কথা ছিল। মা গাছে ছাই দিতেন, ছাই ছিটিয়ে দিলেও কিন্তু তারা খুব অনীহা প্রকাশ করে, দৌড়ে পালায়। কফির গন্ধ ওরা সহ্য করতে পারে না, কফি ছিটিয়ে দিতে পারে। আর কপার সালফেট, তুতে 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে দিয়ে আপনি গাছের গোড়াটা ভালোভাবে, যেখানে শামুক ঝিনুক হয়েছে সেগুলোকে ভিজিয়ে দেন, তাহলে কিন্তু দৌড়ে পালাবে। ব্লিচিং পাউডার দিলেও কিন্তু তারা দৌড়ে পালায়, ব্লিচিং পাউডার সহ্য করতে পারে না। এরকম নানাবিধ জিনিস আছে। রসুন রান্না করার সময় একটু রসুন বাটা ওখানে দিয়ে আসবেন, একটু পানির সাথে মিশিয়ে, দেখবেন ওরা দৌড়ে পালাবে। এরকম ভাবে অনেক কিছু আছে, সেগুলো ট্রাই করে দেখতে পারেন। না হলে হাতে নিয়ে নিয়ে সরিয়ে ফেলতে হবে, কি করবেন বলেন? আমাদের একজন কৃষিবিদ ভাই, এমডি হোসাইন, আমার কাছে প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম সালাম ভাই।
আমি 50টি পেঁপে গাছ লাগিয়েছি, বয়স 1.5 মাস, মানে 1.5 বছর, 1.5 মাস, আচ্ছা 1.5 মাস ঠিকই আছে। ছোট গাছ, সুস্থ গাছ, উঁচু হয়ে গেছে প্রায় 1.5 মিটার। ভালো গ্রোথ, কোনো ফুল নেই, প্রায় অর্ধেক চারার গোড়া পচে যাচ্ছে। ও সমস্যাটা হচ্ছে গোড়া পচে যাচ্ছে, তাই তো? গোড়া পচে যাচ্ছে, অর্ধেক চারা গোড়া পচে গেলে তো পুরোটাই লস। পাতা কুঁচকে গিয়েছে, মানে পাতা কুঁচকে ভাইরাসে ধরেছে। জমি নিষ্কাশন ব্যবস্থা ভালো, ভালো হলে গোড়া পচে যাওয়ার কথা না। তবু কেন এই সমস্যা, দয়া করে সমাধান দিন। তাহলে সমাধান চেষ্টা করে দেখি ভাই। হুসাইন ভাই, আপনার গাছের গোড়া কি এমন গোড়াটা শুকনা শুকনা পচে গিয়েছে? এখানে কিন্তু বুঝতে হবে, শুকনা শুকনা পচে যদি যায় তাহলে হচ্ছে ফাঙ্গাস, এরকম ভাবে পচে যাওয়া একটা আছে, যেটাকে আমরা বলি পেঁপের কাণ্ড পচা রোগ, স্টেম রট। সবচেয়ে বেশি বাংলাদেশে স্টেম রটটা হয়, এটা পিথিয়াম দেওয়া হয়। আমরা যে পড়েছিলাম মনে আছে কি, প্যাথোলজির স্যাররা পড়েছিলেন ফাইটোপথরা, পিথিয়াম, পিথিয়াম দ্বারা এটা হয়। হ্যাঁ, কালারলেস সাদা, এই পিথিয়াম প্যাথোজেন দিয়ে এটা কিন্তু হয়, এবং এটা কিন্তু খুব ডেঞ্জারাস। আমাদের যেমন আলুতে হয় হচ্ছে ফাইটোপথরা, পেঁপেতে এই পিথিয়ামটা খুব বেশি হয়, এবং গাছের গোড়াগুলো যে এলাকা ধরে, এলাকা ভিত্তিক খেয়াল করে দেখেন, ফাইটোপথরাও কিন্তু এলাকা ভিত্তিক আলুর জমিগুলোকে নষ্ট করে ফেলে। আর এইটা পিথিয়ামটাও ঠিক একই রকম ভাবে একটা এলাকার গাছগুলো নষ্ট করে ফেলে। তো আপনাকে সাবধান এখনই হতে হবে, এটা কিন্তু ছত্রাক। আপনি যদি আগে যদি খেয়াল নিতেন তাহলে এই 25টা গাছ মরতো না। এই রোগটা কিন্তু সাধারণত বর্ষাকালই হয়, তার জন্য বর্ষার আগে আগে শুরুতে যখন চারাগুলো লাগিয়েছেন তখনই কিন্তু আপনার প্রিভেনশন নেওয়া দরকার ছিল। যেটা হচ্ছে আমি প্রায় সময় বলি যে বর্ধ মিক্সচার কিন্তু খুব ভালো কাজ করে। এই রোগটা যখন দেখা দিয়েছে সাথে সাথে যে বর্ধ মিক্সচার দিয়ে যদি ভালো করে মাটিগুলোকে ভিজিয়ে দিতে পারতেন তাহলে কিন্তু খুব ভালো হতো। বর্ধ মিক্সচার যেটা হচ্ছে চুন আর তুতে, তাই না? এছাড়া আপনি রেডোমিল গোল্ড, কুপ্রাভিট ব্যবহার করতে পারেন। আর আপনার কাছে যদি ক্লিবায়ো থাকে, ক্লিবায়ো কিন্তু এই রোগটাতে প্রচন্ড সুন্দরভাবে কাজ করে। ক্লিবায়ো হচ্ছে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম। আপনি যদি খেয়াল করে দেখেছেন, ট্রাইকোডার্মা আস্তে আস্তে ফিউজাইনামকে মেরে ফেলে, সাপ্রেস করে ফেলে। ঠিক ক্লিবায়োর যে ইয়াগুলো আছে, ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম গুলো, সেগুলোও কিন্তু এই পিথিয়াম থেকে, ফাইটোপথরা থেকে, ফিউজারিয়াম, ভার্টিসিলিয়াম, এই সবগুলোকে সাপ্রেস করে ফেলে। সো আপনি এই ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম ক্লিবায়ো যদি থাকে তাহলে দ্রুত ব্যবহার করেন। হ্যাঁ, ডোজটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। ক্লিবায়ো সাধারণত আমরা বলি যে 2 থেকে 3 ml, আপনি 4 থেকে 5 ml করে যদি গাছের গোড়া ভিজিয়ে দেন ml পার লিটারে, তাহলে কিন্তু ভালো হবে। আর যদি ক্লিবায়ো না থাকে দ্রুত বর্ধ মিক্সচার আপনি স্প্রে করেন, সব গাছের গোড়া মাটি ভিজিয়ে দিবেন। তাও যদি না থাকে তাহলে কুপ্রাভিট অথবা রিডোমিল গোল্ড দিয়ে ভিজিয়ে দেন, তাহলে হয়তো বা ভালো কাজ করবে। আরেকটা জিনিস হচ্ছে, মাটিতে যদি থেকেই যায়, আমার কাছে যেটা মনে হয় আপনি একটা কাজ করতে পারেন, বেবিস্টিন। বেবিস্টিন যদি দেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে। বেবিস্টিন দিলে এইরকম যখন মাটির নিচে চলে যায় তখন কিন্তু বেবিস্টিন ছাড়া উপায় নাই। বেবিস্টিন অথবা ক্লিবায়ো, বেবিস্টিন অথবা ক্লিবায়ো, এই দুটোর একটা দিয়ে আপনি ভালো দ্রুত কিন্তু সবগুলো গাছের গোড়া ভিজিয়ে দেন। আপনার মাটিতে কিন্তু এই গোড়া পচা রোগটা আছে। আবার বলেছেন কিছু গাছ কুকড়ে গিয়েছে, আপনার তো একদম 50টা গাছের দেখা যাচ্ছে সবগুলো গাছই নষ্ট হয়ে যাচ্ছে। আপনি দ্রুত ব্যবস্থা নেন, রিডোমিল গোল্ড অথবা বেবিস্টিন, বেবিস্টিন অথবা ক্লিবায়ো দিয়ে গাছের গোড়াগুলো একদম ভিজিয়ে দেন। আর হাতে তৈরি বর্ধ মিক্সচার দ্রুত ব্যবহার করার চেষ্টা করেন। বর্ধ মিক্সচার থাকলে কোনো সমস্যাই নেই, সবগুলো সলিউশন হয়ে যাবে। পাতা যদি কুচকে যায়, পাতা কুচকে গেলে আমি যতটুকু মনে করছি এইরকম ভাবে কুচকে যায় পাতাগুলো, যদি কুচকে যাওয়া শুরু করে তাহলে কুচকে যাওয়া গাছটা হচ্ছে ভাইরাসে ধরেছে। আর অন্য গাছের জন্য না যায় তার জন্য ভ্যাক্টর গুলোকে কন্ট্রোল করতে হবে, ঠিক কিনা? আপনি তো কৃষিবিদ, তাহলে আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এটা রোগটা হয়েছে, এই গাছটাকে দ্রুত সরিয়ে ফেলতে হবে। এই গাছ থেকে যেন পোকা অন্য জায়গায় না নিয়ে যেতে পারে, পোকাটাকে কন্ট্রোল করতে হবে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। বাহক পোকা যেন কোনোভাবেই আপনার এই গাছ থেকে অন্য গাছে না নিতে পারে। সম্ভব হলে দ্রুত অন্য গাছগুলোতে দেখবেন এফিড, সাদামাছি, মিলিবাগ, এগুলো সবগুলো পাতার নিচে দলা বেঁধে 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 আছে। আপনি পাতার উপর দিয়ে আপনি বাহক পোকা মারার জন্য ওষুধ দিলেন, কাজ হবে না।
আপনাকে কিন্তু অবশ্যই নিচেরটাও ভিজাতে হবে, এই পাশটা ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে দিলে আপনি দেখবেন আপনার রোগটা কন্ট্রোল হয়ে গিয়েছে। সো সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। আপনি কৃষিবিদ, অবশ্যই আপনি আমার যে কথাগুলো আপনি দ্রুত বুঝতে পারবেন। আমি আশা করি সেভাবে ব্যবস্থা নেবেন। প্রয়োজনে আমার কাছে টেলিফোন করে কথা বলতে পারেন, অথবা আমার ফেসবুকে আপনি কথা বলতে পারেন। মোস্ট ওয়েলকাম। আবদুল্লাহ আল জুবায়ের ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দোয়া রইল, দোয়া করবেন অবশ্যই। স্যার, আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছি, আলহামদুলিল্লাহ, উপকার পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনি 4টা প্রশ্ন করেছেন, একে একে আপনি 4টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি প্রয়োজনে কাগজ নিয়ে একটু লিখে রাখবেন, নোট রাখবেন, অথবা ভিডিওটা পরে ইচ্ছা করলে আপনি পরে টেনে টেনে দেখতে পারবেন, ভিডিওটা থাকবে। আপনাদের যারা দেখছেন তাদের জন্য বলছি, আপনারা তো অবশ্যই শুনছেন, অন্যরা যেন শুনতে পারে, এর জন্য যদি সম্ভব হয়, আমি আবারও বলছি, যদি সম্ভব হয় আপনারা একটু শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে। একে একে উত্তর দিয়ে আপনি 4টা প্রশ্নে। প্রথম প্রশ্নটা হচ্ছে, টবে গাছ লাগানো অবস্থায় কি মাটিতে চুন ব্যবহার করা যাবে? যদি ব্যবহার করা যায় তাহলে 1 লিটার পানিতে কি পরিমাণ দিব এবং কতদিন পর পর দিব? এখানে প্রশ্নটার ভিতর অনেকগুলো কথা আছে। লাগানো অবস্থায় চুন দেওয়া যাবে কিনা, আপনি চুনটা কেন দিচ্ছেন সেটা একটু প্রথম জানতে হবে। অবশ্যই পিএইচটাকে বাড়ানোর জন্য, তাই তো? পিএইচটাকে বাড়ানোর জন্য চুন দিচ্ছেন। তাহলে আপনি যখন মাটি তৈরি করলেন তখন কেন চুনটা দিয়ে দিলেন না? এখন কেন টবে গাছ লাগানো অবস্থায় দেওয়ার জন্য চেষ্টা করছেন? সেটা যদি সিজনাল প্ল্যান্টস হয়। আবার আপনি বলছেন 1 লিটার পানিতে কি পরিমাণ দিব, মানে হচ্ছে চুন 1 লিটার পানিতে কতটুকু দিবেন সেদিকে যেন না হয়, এটাও একটু আমি ক্লিয়ার করব। আসলে গল্পটা এভাবে বলি, পিএইচ সবসময় যা কিছু ইউজ করি, রাসায়নিক সার ব্যবহার করি, অর্গানিক সার ব্যবহার করি, পিএইচ সবসময় কমতে থাকে, মানে অ্যাসিডিক হয়ে যেতে থাকে। আমাদের দরকার 6-7-এর দিকে থাকা, তাই না? এই জায়গাটাতে থাকা আমার দরকার। মানে হচ্ছে এই 5-এর উপরে যদি থাকে তাহলে হচ্ছে সব গাছ নিউট্রিয়েন্ট আপটেক করতে পারে। আবার বলি, 5-এর উপরে, 5.5-এর উপরে যদি পিএইচ থাকে, তাহলে এই জায়গাতে পিএইচ যদি থাকে মাটির, তাহলে কিন্তু খাবারগুলো তুলতে পারে, নাহলে কিছু খাবার তুলতে পারে না। আর তার জন্য কিন্তু আমরা চুন দিই, তার জন্য কিন্তু আমরা পিএইচ মিটার দিয়ে বারবার মেপে নিই যে পিএইচ 6-এর নিচে কমে গেল কিনা, সাথে সাথে আবার একটু চুন ব্যবহার করে দেয়। এর জন্য প্রতিবার বলছি, মাপার দরকার নেই, আপনি প্রতিবারই শুধু চুন দিবেন। তাহলে চুন আমরা কি কি দিই? চুন হচ্ছে, চুন বাজারে যেটা আমরা নর্মাল চুন পাওয়া যায়, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট। আবার দলচুনও অনেকে বলে, ডলোমাইট, যেটা দলচুন। তাহলে চুন 2 রকমের, একটা হচ্ছে কমনলি আমরা যে চুন ইউজ করি সেটা ক্যালসিয়াম কার্বনেট, আর একটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট। এই কার্বনেটটা যেহেতু আছে, এই কার্বনেটটা যেহেতু আছে, তার জন্য কিন্তু পিএইচটাকে সে বাড়াতে পারে। মাটির পিএইচ কত আমাদের লাগবে? 6-এর কাছাকাছি, 5.5 থেকে 7.5 এর মতো। তাহলে পিএইচ যেহেতু কমে যাওয়ার প্রবণতা থাকে, সবসময় আমরা চুন দিতে হবে। চুন কেমন করে পাওয়া যায়? চুন কিন্তু এইভাবে চাকা চাকা অবস্থায় পাওয়া যায়, ডোলোমাইটও কিন্তু এইভাবে চাকা অবস্থায় পাওয়া যায়। এখন চাকা অবস্থায় যদি পাওয়া যায়, আচ্ছা তাহলে একটু কথাটা বলে নিই। ক্যালসিয়াম সালফেটকে আমরা জিপসাম বলি, তাহলে ক্যালসিয়াম সালফেট দিলে কি পিএইচ বাড়বে? না, জিপসামে কিন্তু কার্বনেট নাই, তার পিএইচ করা ক্ষমতা, পিএইচ বাড়ানো, মাটির পিএইচটা বাড়ানোর কোনো ক্ষমতা নাই। সো আপনাকে হয় চুন দিতে হবে, নাহলে ডলোচুন দিতে হবে, এই দুটা একটা। জিপসাম দিলে ক্যালসিয়াম পাবে, সালফার পাবে, কিন্তু পিএইচ বাড়বে না। তো বাজার থেকে আপনি চুন নিয়ে আসলেন, নিয়ে আসি বাজার থেকে যে চুন নিয়ে আসলাম, সেটা ডলোচুন হতে পারে। নিয়ে এসে পানির ভিতরে, আপনি বলছেন কতটুকু পানির ভিতরে দিতে হবে, না পানিতে দিবেন না, পানিতে দিলে সর্বনাশ হয়ে যাবে। আপনি করবেন কি, এটার ভিতরে পানি এইভাবে ছিটা দিবেন। চুনটা নিয়ে আসলেন কাগজের ঠোঙার ভিতর করে, তাই না? নিয়ে এসে ওই ঠোঙাটা চিপায় কোথাও, যে জায়গাতে কেউ যায় না এরকম জায়গায়, ছাদের কোনায় অথবা ব্যালকনি কোনায় রেখে পানি ছিটা দিবেন। কেমন করে ছিটা দিবেন? যেভাবে খুশি, একটু পানি ছিটা দিলেন, আবার পানি ছিটা দিলেন, আবার পানি ছিটা দিলেন। দিলে কি হবে, পুরো রাতটা আপনি রেখে দেন চুনে পানি দিয়ে, আমরা পুরোটা রাতটা রেখে দিলে এমন হয়ে যাবে, পাউডার হয়ে যাবে। তারপর আপনি চামচ দিয়ে, যতটুকু চামচ দরকার লাগে গাছের গোড়া দিয়ে দেন। কেমন করে? একটা ড্রাম, হাফ ড্রাম কল্পনা করেন, এই একটা টিস্পুন না, টেবিল স্পুন নিয়ে 3 থেকে 4 টেবিল স্পুন
নিয়ে এখানে ধরেন একটা আম গাছ আছে, তারপর ড্রামের চারপাশে মাটিগুলো আছে, মাটিগুলো নিড়িয়ে নেন, ওই চারপাশে একটু দূরে দিয়ে, একটু দূরে দিয়ে আপনি নিড়িয়ে ওইটার ভিতরে চুনগুলো ছিটিয়ে দেন, ছিটিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে আজকের দিনটা এভাবে রেখে দেন। পানি দেওয়ার দরকার নেই। কেন? পুরো রাতে চুনের ভিতরে যে গরম ভাবটা আছে সেটা তো পাউডার হয়ে গিয়েছে, আরো যে যদি গরম ভাব গরমটা থাকে সেটা যেন রিলিজ হয়ে যায়। তার জন্য আমরা পুরো রাতটা আজকে আর পানি দিলাম না, মাটির সাথে মিশিয়ে রেখে দিলাম। কালকে এর থেকে পানি দিতে পারবেন। পানি দিলে তো গাছ নিয়ে নিচ্ছে ওখান থেকে। তাহলে কি হলো, চুন সরাসরি পানির ভিতরে ঢেলে দিবেন না, তাহলে গরম হয়ে কিন্তু আপনার চোখ টোক নষ্ট হয়ে যেতে পারে। পানির ভিতরে পানির ছিটা দিয়ে চুনটাকে রেখে দিবেন, পাউডার হয়ে যাবে। তখন টেবিল স্পুনে হাফ ড্রামের জন্য 3 থেকে 4 টেবিল স্পুন ব্যবহার করতে পারবেন। তাহলে কি দাঁড়ালো, আপনি যে প্রশ্নটা করেছেন, গাছ থাকা অবস্থা আম গাছ বেদানা গাছ আছে, সেই গাছের গোড়ায় কিন্তু এই চুনটা দিতে পারবেন, কারণ এই চুনটায় হিট নাই। তাহলে বছরে কয়বার দিবেন? যেসব গাছ আম গাছ বেদানা গাছ পেয়ারা গাছ, এই গাছগুলো মাটি সবসময় আমরা চেঞ্জ করি না, তাহলে এই গাছগুলোকে বছরে একবার দিলেই যথেষ্ট। কিন্তু ধরা যাক টমেটো ক্যাপসিকাম বেগুন শসা এগুলো কিন্তু সিজনে সিজনে আমরা চেঞ্জ করি, তাই না? যখনই মাটি চেঞ্জ করবেন তখনই চুন দিবেন, যখনই মাটি চেঞ্জ করবেন তখনই চুন দিবেন, যখনই মাটি চেঞ্জ করবেন তখনই চুন দিবেন। কমন কথা, সহজ। সেভাবে তাহলে বড় গাছ যেগুলোতে আছে সেগুলোতে বছরে একবার চুন দিলে যথেষ্ট। আর যখনই মাটি চেঞ্জ করবো ছোট ছোট ক্রপস গুলো, কারণ দ্রুত খেয়ে ফেলে ওরা, সো আপনাকে অবশ্যই চুন দিতে হবে। চুন দিতে হবে কেন? আমরা যে কোনো সার ব্যবহার করি না কেন, কেমিক্যাল সার হতে পারে, অর্গানিক সার ব্যবহার হতে পারে। অর্গানিক সার হচ্ছে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, গোবর, যাই দেন না কেন, মাটির পিএইচ কমতে থাকে, মাটির পিএইচ বাড়াতে হবে আমার, তাই চুন দিব। তাহলে সবসময় চুন দিতে হবে। জুবাই ভাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আম গাছ প্রুনিং করেছি, এখন তাদের কি কি খাবার বা সার দিব, বেশি বেশি নতুন ডালপালার জন্য কি করণীয়? খুব সুন্দর একটা কথা বলেছেন, সবার জন্য। যে আম গাছ প্রুনিং করেছি মানে হচ্ছে আম হারভেস্ট করার পর পর গাছ কিন্তু প্রুন করে দিতে হয়, যেন আলো বাতাস গাছের ভিতরে ঢুকতে পারে ভালো। তাহলে নতুন নতুন পাতা এখন বের হবে। এই লাল পাতা বের হলে কিন্তু মুকুল হয় না, লাল পাতা যখন সবুজ হয়ে যায় তখন কিন্তু মুকুল বের হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনার এখন কি কি খাবার, যেহেতু আপনি সার দেওয়ার কথা বলছেন, তাহলে একটু চুন দিয়েন, সাথে একটু কম্পোস্ট কাউডাং ভার্মি কম্পোস্ট মানে অর্গানিক ম্যাটার একটু দিয়ে দেন, সহজ হিসাব। একটু মাটিটা নিড়ে দিলেন, একটু ড্যাপ সার ডায়ামোনিয়াম ফসফেট সার দিবেন। আবার যখন ওই যে জানুয়ারি মাসের দিকে মুকুল আসার সময় হবে তখন একটু টিএসপি সার দিয়ে দিব, না এমওপি সার মিউটো পটাশ লাল সারটা দিয়ে দিব। তাহলে দেখবেন, তাহলে কি দাঁড়ালো, এখন আমরা কি দিব, চুন দিব, যে কোনো কম্পোস্ট দিব, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, কাউডাং হতে পারে, কম্পোস্ট হতে পারে, একটু ড্যাপ সার দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নিড়িয়ে দিব। আর যখন জানুয়ারি মাস আসবে, যে মুকুল আসার আগে, তখন আবার আমরা নিউটো পটাশ সারটা দিব। আম গাছে নতুন কুশি আসছে, কিন্তু কিছু কুশির মাথা হালকা বাদামি হয়ে গেছে, করণীয় কি? এই যে আমি যে এখন কথাটা বললাম, এগুলো করেন, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আপনি জাস্ট ব্যবসাটা দিয়ে দেন। আপনার 4 নম্বর প্রশ্ন, স্যার আপনার কথা মতো আনার গাছের ফুল জুন মাসে নিয়েছি। গুড, খুবই সুন্দর, তাহলে ভালো ফল পাবেন। আলহামদুলিল্লাহ অনেক ফল এসেছে। এখন এই ছোট ছোট আনার সহ গাছে কি কি খাবার ও যত্ন দিব? আসলে ফল চলে আসার পরে গাছে খুব যত্ন করতে হয় না। যদি মনে করেন যে একটু ফ্লোরা দিতে পারেন, একটু ক্লিবায়ো দিয়ে স্প্রে করতে পারেন, একবার বৌদ্ধ মিক্সচার দিয়ে স্প্রে করে দিতে পারেন, বৌদ্ধ মিক্সচার দিয়ে গাছ ধুয়ে দিতে পারেন, তাহলেই যথেষ্ট। আর কিছু যত্ন করা লাগবে না, আপনি ফল এমনি দেখবে সুন্দর হবে। আমার কাছে মনে হয় একবার ফ্লোরা দিতে পারেন, আর ক্লিবায়ো থাকলে দিতে পারেন, আর বৌদ্ধ মিক্সচার দিয়ে পাতাগুলো ধুয়ে দিতে পারেন। আনার যখন পাকবে তখন কিন্তু ফেটে যায় কিনা একটু খেয়াল করবেন। যদি ফেটে যায়, পানির অভাবে না, ফেটে যায়, তখন কিন্তু বুঝতে হবে যে বোরনের অভাব হয়েছে। তখন একটু হালকা এখনো দিয়ে দিতে পারেন 1 চিমটি। বোরন হচ্ছে ক্যারাম বোর্ড খেলার জন্য বড়ি গেছে, 1 চিমটি ড্রামে দিয়ে দিতে পারেন, তাহলে যথেষ্ট। খুব কম খায়, কিন্তু বেশি দিলে কিন্তু গাছ পুড়ে যাবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। জুবাই ভাই, সাজিদুল ভাই লিখেছেন, মেহগনি পাতার অপকারিতা। স্যার এটা কতটুকু প্রমাণিত? আমি তো আরো পাতা থেকে কীটনাশক তৈরি করব ভাবছি।
নিম পাতা যেমন পোকাকে মেরে ফেলে, ঠিক তেমন ভাবে মেহগনি পাতাও কিন্তু কাজ করে। কিন্তু সমস্যা হলো মেহগনি পাতার কখনো কখনো উপকারী ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম মাটির ভিতরে যদি বেশি পড়ে তাহলে কখনো কখনো ক্ষতি করে, কিন্তু নিম তেল সেটা করে না। সো আমি মনে করছি যেহেতু আমরা ইনসেকটিসাইড হিসেবে ব্যবহার করছি, আমরা গাছের পাতায় পোকা যেন না আসে সেখানে দিচ্ছি, সো ক্ষতি করা কোনো কিছু নাই। নিম তেল যেমন ভাবে ইউজ করি তেমন ভাবে যদি মেহগনি পাতার রস ব্যবহার করি একই রকম ফাংশন, খুব ভালো। কিন্তু নিম তেলকে আমরা খাই, নিম তেল আমরা কিন্তু খাই না, কিন্তু মেহগনি পাতাও আমরা কিন্তু খাই না। কেউ কেউ বলতেছে মেহগনির পাতা বিষাক্ত, আর বিষাক্ত দেখেই তো পোকা মরবে, এবং এটা অর্গানিক, সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপনার সাজিদুল ভাইয়ের একটা সুন্দর প্রশ্ন করেছেন, প্রশ্ন না মজার কথা লিখেছেন, আমার গাছের একটু যত্ন করা দেখে আম্মু বলে এত যত্ন করা কি আছে, যেগুলো কম যত্নে থাকে সেগুলোতে ফলন আরো ভালো হয়। আসলে কথাটা খুব মজার, দেখা যায় পড়ালেখা না করেই ভালো করে ফেলছি, আসলে পড়ালেখা করলে আরো ভালো করতে পারতাম, তাই না? ভালোটা তো ভালো আছে, তো যত্ন করলে ভালো হবে, যতটুকু ভালো হলো তার চেয়ে যদি যত্ন করেন আর একটু ভালো হবে। সো ওই যে ওই কথা, যত্ন করতে গিয়ে মাঝে মাঝে শিকড় কেটে ফেলি, আমরা যেমন এটা হতো আগে, ছোটবেলা হতো, ছোটবেলা কোনো গাছ লাগালে আমার হতো না, আমি যত্ন করতে করতে মেরে ফেলতাম, কিন্তু এখন যা গাছে একটু লাগিয়ে রাখি তাই হয়, কারণ আমি বেসিকটা বুঝে ফেলেছি যত্নটা কিভাবে করতে হয়। প্রপারলি যদি যত্ন করতে পারেন তাহলে ভালোই হবে, খারাপ কিছু হবে না। যত্ন করলে ভালো হবে, যত্ন করলে যে ভালো হবে না তার কথা ঠিক না। আমের খোসার তরল সারকে কি গাছে ব্যবহার করা যাবে? আমের যে খোসা আমরা যেটা পচি, এই আমের খোসার উপর কিন্তু অনেক রকমের রোগ বালাই থাকে, অল্টারনেরিয়া, সার্কোস্পোরা, এগুলো থাকে। এখন এগুলো পচানোর পরে কিন্তু আরো অনেক কিছু অ্যাড হয়ে যেতে পারে, কি দরকার এই আমের খোসার সার ব্যবহার করার জন্য? রিস্ক নেওয়ার দরকারটা কি? ফার্মেন্টেটেড, ওই পানিটা যদি ফার্মেন্টেটেড করে ব্যবহার করা যেত তাহলে কিন্তু ব্যবহার করা যেত। একদম র ইউজ করে ফেলবেন সেটা কিন্তু ঠিক হবে না বলে আমার ধারণা। আমার এই বিষয়ে কোনো গবেষণা নেই, তাই খুব ভালো, গবেষণা না করে ব্যবহার না করাই উত্তম। আমি নিজে গবেষণা করিনি, সো আমি খুব কঠিনভাবে বলতে পারছি না। পিনাট শেলকে কি মাটিতে ব্যবহার করা যাবে পুষ্টির উৎস হিসেবে? ব্যবহার করা যাবে না কেন, ব্যবহার করা যাবে। খালেক খান ভাই লিখেছেন, উনিও সিরিজ অফ প্রশ্ন করেছেন, অনেক প্রশ্ন, দেখে আসি প্রশ্নগুলো কি কি, একে একে উত্তর দিব, আপনি যদি পছন্দ হয় আপনি একটু নোট নিয়ে নেবেন। আমি আপনারা যারা দেখছেন তাদেরকে বলছি যে আপনারা একটু চা নিয়ে বসেন, বোর ফিল করছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না, চা নিয়ে বসেন একে একে। খালেক ভাই লিখেছেন বরবটি গাছে লক্ষ লক্ষ কালো পিঁপড়া। আমরা শুনেছিলাম যে কালো পিঁপড়া নাকি কামড় দেয় না, কালো পিঁপড়া সেটা সত্য কিনা জানি না, মজার। কালো পিঁপড়ার মুসলমান, লাল পিঁপড়ার হিন্দু, এইগুলো কথা বলতাম আগে। যা কালো পিঁপড়া, তাতেও অসুবিধা কি? পিঁপড়া থাকলে পিঁপড়া দমন করার জন্য কিছু টেকনিক আমি শিখিয়ে দিই, কারণ হচ্ছে পিঁপড়া মারাটা কিন্তু অন্যায়, পিঁপড়া মারবেন না, লাল পিঁপড়া হোক, সাদা পিঁপড়া, কালো পিঁপড়া হোক, পিঁপড়া মারবেন না কখনো, যদি আপনাকে ডাইরেক্ট ক্ষতি না করে। পিঁপড়া যেন আপনার ঘরে না আসে, আপনার গাছে যেন না আসে, টবে যেন না ঢুকে, এরকম অনেকগুলো পদ্ধতি আছে। সহজ পদ্ধতি হচ্ছে দারুচিনি পাউডার, দারুচিনি গুঁড়া করে যেখানে যেখানে হচ্ছে সেখানে ছেড়ে দেন, দেখবেন পিঁপড়া থাকবে না, দৌড়ে পালাবে। টবের নিচে যদি পিঁপড়া হয়, টবের নিচে একটু কেরোসিন ঢেলে দেন, দেখবেন পিঁপড়াগুলো দৌড়ে পালাবে, অন্য আশ্রয়ে চলে যাবে। সেভিন পাউডার দিলেও পিঁপড়া আর আসে না সেখানে, পিঁপড়া খেয়ে মারা যায় কিনা ঠিক জানি না, সেভিন পাউডার দিলেও হয়। আমি আবারও বলছি, দেখেন এখানে কিন্তু পিঁপড়া মারা ভালো না লিখে দিয়েছি আমি, কিন্তু আমাদের ইসলাম ধর্মে বলেছে পিঁপড়া না মারার জন্য, তাই আমি বলছি না। যদি খুব বেশি বিপদে পড়ে যান তাহলে পিঁপড়া এবং তেলাপোকা মারার জন্য, পিঁপড়া এবং তেলাপোকা মারার জন্য পিঁপড়াটাকে বাদ দিই, আমরা পিঁপড়াটাকে না চিন্তা করি, কারণ পিঁপড়া মারা আমাদের নিষেধ আছে। তেলাপোকা মারার জন্য একটা ওষুধের কথা বলি, বরিক পাউডার। আমরা কি ক্যারাম বোর্ড খেলি, বোরাক্স, 1 চামচ বরিক পাউডার, 1 চামচ চিনি মিশিয়ে নিলাম, একটু হালকা পানি দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে ফেললাম। কি জিনিসটা? বরিক পাউডার
1 চামচ, ক্যারামবোর্ড না খেলে ওইটা তেলাপোকা মারার জন্য 1 চামচ চিনি, দুইটা মিশিয়ে হালকা পানিতে পেস্ট করে যে পাশ দিয়ে তেলাপোকা যায় সে পাশে একটু ড্রপ করে এইরকম করে ড্রপ করে আপনি দিয়ে রাখেন। দেখবেন তেলাপোকা এটা তো মারা যাবে, বাসায় যেখানে যাবে সেখানে তেলাপোকাগুলো মরে যাবে। বরিক পাউডার আর চিনি মিশালে হয়ে যাবে। খালিক ভাইয়ের যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে চিচিঙ্গা ফুল আসলেও চিচিঙ্গা হয় না, 2-4টা হলেও বড় হয় না, বাঁকা হয়ে যায়। বাঁকা হওয়ার বা না হওয়ার পিছনে কারণটা হচ্ছে পলিনেশন। আপনার যদি পলিনেশনটা যদি না হয় দেখবে একটু বড় হয়ে আস্তে করে এগুলো হলুদ হয়ে যাবে এবং ফেটে যাবে, পড়ে যাবে। সো আপনাকে কিন্তু পলিনেশনটার দিকে খেয়াল রাখতে হবে। পলিনেশন ভালো নিজেও করে দিতে পারেন, সেগুলো হাত দিয়ে পলিনেশন, পুষ ফুলটা এবং মেয়ে ফুলটা চিনতে হবে। মেয়ে ফুলটা একটু লম্বাটে হয়, পিছনে একটা গোলের মতো থাকে, আর মেল ফ্লাওয়ারটা তুলে পোলেনটা লাগিয়ে দিলে হয়ে গেল। খালেক ভাই একটা প্রশ্ন, লাউয়ের ফলন মোটেই পাই না, প্রতিটি গাছে ভেজিটেটিভ গ্রোথ ভালো হয় কিন্তু ফল হয় না। ভাই লাউ গাছের টেকনিক মানে এই কিউকার্পিডস গ্রুপসের টেকনিক কিন্তু খুব মজার। আমি একটা ছবি দেখাই তাহলে বুঝতে পারবেন। যদি আপনি এইটা না জানেন কখনোই লাউ ভালো হবে না। প্রথম কথা হচ্ছে লাউ গাছটা বের হলো, 10-12টা পাতা হয়েছে, উপর থেকে এখানে কেটে দিতে হবে। কেটে দিলে এখান থেকে যে ডালটা বের হবে, এই পাতাটা ছিল, এই ডালটা ছিল হচ্ছে 1G। এখানে দেখেন ছবিতে দিয়ে দিয়েছি, বীজ থেকে যে গাছটা লম্বা হয়ে উঠছে সেটা হচ্ছে 1G, মানে প্রথম জেনারেশন স্টেম। এই স্টেমে 100% পুরুষ ফুল হবে। মানে আপনি যদি ডাল না কাটেন তাহলে 100% পুরুষ ফুল হবে। এখন এখানে এই মাথাটা কেটে দিলেন, 1G মাথাটা কেটে দিয়ে এখান থেকে ডাল বের হলো, 1-2টা ডাল বের হলো, তাহলে 2G। এটা 2Gতে প্রায় 20% ফিমেল ফ্লাওয়ার হবে, 80% মেল ফ্লাওয়ার হবে। বুঝতে পেরেছেন? মেল ফ্লাওয়ার 1Gতে সবগুলো মেল ফ্লাওয়ার। তাহলে দ্বিতীয় ডালটাতে যখন যাবে, দ্বিতীয় ডালটা যে হবে 20% ফিমেল ফ্লাওয়ার হবে, মানে তখন লাউ ধরার সম্ভাবনা হবে। যদি এটার ডালটা না কাটতাম তাহলে লাউ হতো না, সবগুলো মেল ফ্লাওয়ার। এটা কাটার ফলে আপনার ফিমেল ফ্লাওয়ার হয়েছে 20%। এখন এইটা মাথাও যদি কেটে দেন তাহলে 3G বের হবে, তাহলে 3Gতে 80% ফ্লাওয়ার হবে। এরপর আর কাটার দরকার নেই, কারণ 100% ফিমেল ফ্লাওয়ার হয়ে যাবে, তখন তার মেল থাকবে না। সো আমাদের মেল ফ্লাওয়ারও দরকার আছে। সো প্রথম ডালটা থেকে কেটে দিব, দ্বিতীয় ডাল বের হবে, দ্বিতীয় ডালটা কেটে দিব, তৃতীয় ডাল বের হবে। সেদিকে খেয়াল রেখে আপনি কিন্তু এই 3G 4G করে নেবেন। খালেক ভাইয়ের প্রশ্নের সাথে সাথে আমাদের রোকসানা আক্তার আপু কুমিল্লা থেকে লিখেছেন, জানতে চেয়েছেন যে পেয়ারা রোপণের, পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পোকা হচ্ছে এবং পেয়ারা গাছের ছবিগুলো এরকম হচ্ছে, আমি দেখাচ্ছি। বাইরে থেকে বোঝা যায় না যে পোকা আক্রমণ করেছে, কিন্তু কাটার পরে দেখা যায় সব গাছের ফলে পোকা হয়েছে। রোকসা আপু কিন্তু একই রকম প্রশ্ন করেছেন, খালেক ভাইও কিন্তু একই রকম প্রশ্ন করেছেন। খালেক ভাই একটু কথাটা বলেছেন যে কোথায় ছিদ্র আছে বোঝা যায় না। খেয়াল করে দেখেন, ছিদ্রটা কিন্তু ছোট অবস্থায় পোকা ডিম পেড়েছে, ছিদ্রটা বড় হতে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে, আর বোঝা যায় না। ভিতরে খেয়াল করে দেখেন, কাটলে ভিতরে, কাটার পরে ছবি দেখেন, তাই না? এটা রোকসানা আপুর গাছের, দেখেন কাটার পর কি অবস্থাটা হয়েছে। দেখেন এখানে কিন্তু ম্যাগট গুলো দেখা যাচ্ছে, ম্যাগট গুলো দেখা যাচ্ছে, কাটার পরে ম্যাগট গুলো দেখা যাচ্ছে। এগুলো কিন্তু ওই যে ডিম পেড়েছিল, ডিম পেড়েছে ছোট অবস্থায়, এটা বড় হতে হতে ম্যাগট করে এই পুরো অংশটা খেয়ে ফেলছে। তাহলে এই পোকাটা কন্ট্রোল করাটাই হচ্ছে আমার জন্য চ্যালেঞ্জ। পোকাটা যে কখন চ্যালেঞ্জ আপনি পাকার সময় হয়ে গিয়েছে তখন আপনি পোকা কন্ট্রোল করবেন তা কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? আপনার গাছে কিন্তু পোকার ছোট অবস্থাতেই যে নতুন নতুন ফলগুলো হচ্ছে, নতুন ফলের ভিতরে সে ডিম পাচ্ছে। তাহলে পুরনো যে ফলগুলো আছে যেগুলোতে অ্যাটাক করে ফেলেছে বলে আপনার ধারণা, সেগুলো সবগুলো কিন্তু অপসারণ করে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু সেখান থেকে মাছি বের হয়ে আবার কিন্তু আপনার নতুন ফলটা থেকে অ্যাটাক করবে। ক্লিয়ার হয়েছে? আপনার যেই ফলগুলো মনে হয়েছে একটু ম্যাচিউর হয়েছে, ভিতরে পোকা হয়ে গেছে, সবগুলো ফেলে মাটির তলে নষ্ট করে ফেলে, নাহলে সেখান থেকে কিন্তু আবার এই ফ্রুট ফ্লাইটা হবে।
তাহলে প্রথম কাজ কি? আপনার এখন যেটা প্রথম কাজ, দ্রুত দেখেন কোন কোন গাছে এরকম ছিদ্রযুক্ত ফলগুলো নষ্ট হয়ে গিয়েছে বলে মনে হয়, সেগুলো সবগুলোকে তুলে মাটির তলে দিয়ে দেন, নাহলে কিন্তু সেখান থেকে ফ্লাই হয়ে আবার নতুন ফলগুলোতে আক্রমণ করবে। নতুন ফলগুলোতে যেন আক্রমণ না করে, তাহলে কি করবেন? নিম তেল স্প্রে করে দিলেই, নিম তেল স্প্রে যদি করতে পারেন তাহলে কিন্তু হয়ে যায়। নিম তেল পানির ভিতরে গুলে না, তার জন্য 2-3 ফোঁটা লিকুইড সাবান, 2-3 ফোঁটা লিকুইড সাবান নিম তেলটার ভিতরে দিয়ে, মানে 2 লিটার পানির ভিতরে 4 ফোঁটা নিম তেল দিলাম, সাথে 2-3 ফোঁটা লিকুইড সাবান দিয়ে দিলাম, তাহলে মিশে গেল। এখন গাছের পাতা এবং ফলগুলোতে স্প্রে করে দেন। এর জন্য পোকা কিন্তু মারা যাবে না। পোকা যখনই গন্ধ পাবে তখনই সেখানে ডিম পারবে না। সে অভিযোজন দিয়ে যখন ডিম পাড়ার জন্য যায়, তখন যখন গন্ধ মুখে পায় তখনই বুঝে যে এখানে ডিম পারলে বাচ্চা হ্যাচ হবে না, বাচ্চা হবে না, সো সেখানে ডিম পারবে না। ডিম না পারলেই তো আপনার ফল ভালো থাকলো, কারণ বাইরের থেকে তো কামড় দিচ্ছে না, ভিতরে ডিম পাচ্ছে। তাই আপনাকে নিম তেল স্প্রে করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে সবগুলো ফল যেগুলো নষ্ট হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে সেগুলো সরিয়ে ফেলতে হবে, নতুন যে ফলগুলো আসছে সেখানে নিম তেল স্প্রে করতে হবে, সাবান পানি স্প্রে করতে হবে। আচ্ছা, আরেকটা কাজ করবেন, এটা করার পরে আপনি সাদা পলিথিন, মানে পলিথিন যেটা ট্রান্সপারেন্ট, সূর্যের আলো যেতে পারে, সূর্যের আলো, আম গাছে কিন্তু একটা সূর্যের আলো ঢুকতে পারে না এরকম একটা প্যাকেট করা হয়, ওইখানেও ব্যাগিং করা হয়, যার জন্য আম রঙিন হয়ে যায়। পেয়ারা রঙিন হলুদ হলে কি পেয়ারা খাওয়া যাবে? এর জন্য সূর্যের আলো যেন ঢুকতে পারে এরকম একটা পলিথিন দিয়ে ঢেকে ফেলতে হবে। পলিথিন দিয়ে যদি ঢেকে ফেলেন, ছোট থাকা অবস্থায় ভিতরে কিন্তু পানি বা ঘেমে ঘেমে যেতে পারে, এর জন্য কিছু ছিদ্র করে দিতে হবে, অথবা নিচে পোর্শনটা একটু কেটে দিতে হবে, ভিতরে যেন পানি জমা না হতে পারে। ক্লিয়ার? ফল ব্যাগিং করে এমনভাবে দিবেন ভিতরে যেন পানি না জমা হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। মাঝে একটু ফোঁটা অথবা নিচেরটা একটু কেটে দিলেই হয়ে যাবে, তাহলে আর পোকা আক্রমণ করতে পারবে না। এছাড়া যদি মনে করেন যে না প্রচুর পরিমাণে পোকা হয়, রিপকর্ড, সিমবুশ, এরকম কিছু পোকার ওষুধ আছে, সেগুলো আপনি গাছে, পুরো গাছে পাতা টাতা ভিজিয়ে দিতে পারেন, তাহলে পোকা আসবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 10 দিন কিন্তু এখান থেকে ফল খেতে পারবেন না যদি স্প্রে করেন, এইরকম কীটনাশক যদি স্প্রে করেন। আমি সাধারণত কীটনাশক স্প্রে করার বিরোধিতা করি, নিম তেল স্প্রে করলে যথেষ্ট। ঠিক আছে? রোকসানা আপু, আপনাকে এখন গাছের থেকে সরিয়ে ফেলবেন সেগুলো, তারপর নিম তেল সম্ভব হলে একটু স্প্রে করবেন। আপনি নিম তেল কোথায় পাবেন? যে কোনো নার্সারিতে চলে যান। আপনার কুমিল্লার জন্য বলছি, কুমিল্লা মডার্ন স্কুলের সামনে যে আড়ং আছে, আড়ংয়েও কিন্তু নিম তেল পাওয়া যায়, মডার্ন স্কুলের সামনে যেটা, সেখানে নিম তেল পাওয়া যায়, সেখান থেকে আপনি নিম তেল কালেকশন করতে পারেন। আর পলিথিন দিয়ে ঢেকে রাখলে ডিম পারতে পারে না সেদিকে। আর ইনসেকটিসাইড ব্যবহার না করাই ভালো, কারণ কখন কে খেয়ে ফেলে সেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি সম্পন্ন। আমাদের লাকি রহমান আপু, আমাদের গ্রিন বাংলাদেশের একনিষ্ঠ কর্মী, আপু লিখেছেন, ওয়ালাইকুম সালাম, আজ ছাদে যেয়ে দেখি বরবটি গাছে প্রচুর কালো কালো পোকা বসেছে, বৃষ্টি দিলে কি করতে পারি? সমস্যা তো বৃষ্টি, এরকম পোকা হয়েছে, তাই না? এই পোকাগুলো যখন হতো, আমার মা যেটা করতেন, ছাই ছিটাতেন, ছাই ছিটালে কিন্তু এই পোকাগুলো চলে যায়। সাবান পানি নিম তেল স্প্রে করলে কিন্তু এই পোকাগুলো চলে যায়। এই পোকাগুলো সমস্ত রসগুলো খেয়ে ফেলে, যার জন্য প্রচুর পরিমাণে ক্ষতি করে, ফলন কমে যায়, আবার একটা গাছ থেকে আরেকটা গাছে ভাইরাস নিয়ে চলে যায়। তার জন্য পোকাটা দমন করা খুবই দরকার। কচি মানে দেখবেন পাতার নিচে এই জায়গাতে ডগায় আছে, সম্ভব যদি হয় কম পরিমাণে যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে ওটা ছিঁড়ে পা দিয়ে পিষে মেরে ফেলতে পারে। আমি বলবো সাবান পানি নিম তেল কয়েকবার স্প্রে করেন, নিম তেল স্প্রে করেন, দেখবেন আপনার সব গাছে নিম তেল স্প্রে করেন একসাথে, সবগুলো গাছে দেখবেন গাছের। আমি সব ছাদ বাগানে দেখে বলছি, নিম তেল কিন্তু খুবই উপকারী। একটা হচ্ছে রিপ্যালেন্ট হিসেবে কাজ করে, 2 নাম্বার হচ্ছে নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে, মাটিতে পড়লে মাটির নেমাটোডকে মেরে ফেলে। সো অনেক ধরনের ভালো কাজ করে নিম তেল, আপনারা স্প্রে করেন, সেদিকে একটু খেয়াল রাখবেন।
ফাতিমা জান্নাত আপু লিখেছেন, বৃষ্টিতে বা বর্ষাকালে মরিচ গাছ বাঁচিয়ে রাখা বা ভালো রাখার উপায়টা বলবেন প্লিজ। গত বছরও আমার খুব ভালো ফলদায়ক 3টি গাছ মরে গেছে, এবারও 4টি গাছ মরে অবস্থা, ছত্রাকনাশক দিয়েও কাজ হচ্ছে না। আসলে মরিচ গাছ নিয়ে সমস্যা, এটা মরিচ গাছ হলে তো ভালোই হতে থাকে, নাহলে মরে যায়। এর কারণ হচ্ছে, আমি কারণটা বলার আগে আপনাকে বলছি, আপনি কি মাঠে লাগিয়েছেন না টবে লাগিয়েছেন? এখন যেহেতু ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, টবের নিচে দিয়ে পানি সরে যাওয়ার ব্যবস্থা আছে কিনা। টবে যদি একটু পানি জমে থাকে তাহলে ফিউজারিয়াম রোগটা দেখা দিবে। সো আমি ধরেই নিচ্ছি আপনার বাগানটা হচ্ছে টবে। তাহলে টবের এই যে খালি জায়গাটা আছে, এখানে যদি একটু পানি জমে থাকে, বৃষ্টি তো হচ্ছেই, পানি জমে থাকে, তাহলে গাছগুলো বিশেষ করে মরিচ গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি দ্রুত আমাদের যে বিল্ডিং বানানোর সময় যে বালি পাওয়া যায়, এই বালি দিয়ে টবটা ভরে দেন, যতটুকু জায়গা ভরে দেওয়া সম্ভব, একদম পুরোটা গাছের গোড়াটা পুরোটা ভরে দেন। এই বালি কিন্তু স্ট্রেস নিতে পারে, খুব ভালো স্ট্রেস নিতে পারে, গাছের শক্তি যোগায়। সিলিকনটা খুব উপকারী গাছের জন্য। আর যদি মাঠে হয়ে থাকে তাহলে ড্রেন আউট করে দেন, সেদিকে ভালো হবে। আর যে গাছগুলো মরে গিয়েছে সেগুলো তো আর বাঁচানো যাবে না, অন্য গাছগুলোতে যেন অ্যাটাক না করে, বালি দিয়ে তো ভরে দিলেন। সম্ভব যদি হয় বেবিস্টিন বেবিস্টিন অথবা ক্লিবায়ো, আপনার কাছে ক্লিবায়ো আছে কিনা আমি জানি না, আপনি কোথা থেকে বলছেন সেটাও জানি না। ঢাকা হলে ক্লিবায়ো পাওয়া যায় বিভিন্ন দোকানে। বেবিস্টিন ব্যবহার করতে পারে, এটা ফাঞ্জিসাইড। বেবিস্টিন খুব ভালো কাজ করে ফিউজারিয়াম এগেনস্টে, আর ক্লিবায়ো ফিউজারিয়াম এবং ব্যাকটেরিয়া এগেনস্টে খুব ভালো কাজ করে। আপনি তাহলে প্রথম কাজ হবে মাটি দিয়ে ভরে দেয়া, বালি দিয়ে ভরে দেয়া, বালি দিয়ে ভরে দেয়া, তাহলে কিন্তু গাছ মরবে না। আর সম্ভব হলে বেবিস্টিন এবং ক্লিবায়ো দিয়ে গাছের পুরো গাছটা এবং মাটিটা, বিশেষ করে মাটিটা ভিজিয়ে দিবেন, তাহলে কিন্তু গাছগুলো মরবে না। কাফিয়া কালাম আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। করলা গাছে এই অবস্থা, অনেক করলা ধরেছে, পাতার মাথা হলুদ হয়ে গেছে। আচ্ছা, এমন বৃষ্টিতে কোনো সার দেয়া যাবে না, আমি লিখেছি এটা। আসলে হচ্ছে কি, আপনার যে গাছটা দেখা যাচ্ছে সেই গাছে যে সিমটম গুলো আছে, দেখেন করলা কিন্তু নষ্ট হচ্ছে না, করলা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে না। মানে কি, আপনার গাছের কতগুলো পজিটিভ দিক আমি আলোচনা করি। সেটা হচ্ছে আপনার করলা নষ্ট হচ্ছে না, মানে হচ্ছে করলা পোকা কামড় দিচ্ছে না, পলিনেশনটা ভালো হচ্ছে। তাহলে তো হলো, পোকা যদি আক্রমণ করতো তাহলে কিন্তু হলুদ হয়ে যেত করলাটা, এবং আস্তে করে লাল হয়ে, বিচিগুলো লাল হয়ে পড়ে যেত। যেহেতু এটা হচ্ছে না, সো আপনার এত ভাবনার দরকার নাই। এখন হলুদ যেহেতু হয়ে যাচ্ছে পাতাগুলো, এখন বয়স্ক পাতাগুলো হলুদ হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে নাইট্রোজেন জাতীয় খাবারের অভাব হয়েছে। এখন গাছে যেহেতু বৃষ্টি হচ্ছে, নাইট্রোজেন জাতীয় গাছের সার না দেয়াই ভালো। একটু যদি বৃষ্টিটা থামে তাহলে হচ্ছে ড্যাপ সার দিয়ে আপনি একটু নিড়িয়ে দিতে পারেন, ড্যাপ সার দিয়ে। আর আমি বলবো, যেহেতু আপনি খুব ভালো বাগানি মনে হচ্ছে যে এত সুন্দরভাবে করলা ধরেছে, সম্ভব হলে একবার নিম তেল আর একটু সাবান পানি মিশিয়ে স্প্রে করে দিবেন, তাহলে দেখবেন আপনার গাছগুলো অনেক সুন্দর থাকবে। সোয়াদ আল মুগনি ভাই আরেকটা প্রশ্ন করেছেন, উনি অনেক ভালো নলেজেবল পারসন, উনি অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন অ্যাবাউট সাইট্রাস ওয়াটার সাকার, হাউ টু আইডেন্টিফাই অ্যান্ড হোয়েন টু প্রুন এ সাইট্রাস ট্রি অর সাইট্রাস সাকার? ওকে, লেটস ট্রাই টু ডিসকাস। মুগনি ভাই প্রশ্নটা হচ্ছে এরকম, সাইট্রাস ওয়াটার সাকার কাকে বলে? মানে হচ্ছে ওয়াটার সাকার হচ্ছে অল কাইন্ড অফ সাইট্রাস, যেমন লেবু, জাম্বুরা, হ্যাঁ, এগুলোতে সবগুলোতেই এক ধরনের সাকার বের হয়, সেটাকে উনি বলেছেন এটা কোনটা এবং কখন প্রুন করতে হয়, কিভাবে চিনবো এবং কিভাবে প্রুন করতে হয়। তো আমরা একটু দেখি। আপনি সব লেবু জাতীয় গাছে, কমলা, মালটা, জাম্বুরা, এই গাছে দেখবেন হঠাৎ করে গোড়ার দিক থেকে একটা ডাল বের হয়। গাছটা বড় গাছ, হঠাৎ করে গোড়া থেকে একটা ডাল বের হওয়া শুরু হয়েছে, এবং ডালটা কিন্তু খুব দ্রুত বড় হয়, এবং তার গ্রোথ এত সুন্দর হয়, গাছের পাতা কোনো রোগ বালা কিছু হয় না, মানে একটা রাজার মতো বের হয়।
গাছটা, কিন্তু মজার ব্যাপার কি জানেন, এটাতে ফুল হবে না। এটাই হচ্ছে ওয়াটার সাকার। তাহলে ওয়াটার সাকার ছবি দেখি, মানে হচ্ছে খুব রেপিড, হঠাৎ করে গোড়ার পাশ থেকে এক ধরনের সাকার বের হয়, একটা ডাল বের হয়, এই দেখেন এই ডালটা বের হয়েছে, এবং ভিগর খুব রেপিড এবং ভিগর খুব দ্রুত বড় হয়, এবং কোনো ফ্লাওয়ার বা ফ্রুটস উৎপাদন করে না। দেখেন এই গাছগুলিতে হঠাৎ করে গোড়ার দিক থেকে এই ডালগুলো বের হতে থাকে। এবং দেখেন, খেয়াল করে দেখেন এই গাছটাতে, ডান পাশের গাছটাতে একটু খেয়াল করেন, এই পাশে দেখেন এই যে চিকন জায়গাটা থেকে কি সুন্দর একটা লম্বা করে ডাল বের হয়েছে, এবং এত উঁচা দ্রুত বড় হতে থাকে যে একদম ওই গাছের চেয়ে এটার সাকারটা বড় হয়ে যায়। কিন্তু এটাতে আমরা আশা করি, আমরা সবসময় ভাবি যে এটার ভিতরে মনে ফল হবে অনেকগুলো, আসলে কিন্তু ভুল ধারণা, এটাতে কোনো ফল হয় না, ফুল হবে না। সো আপনার কথা হচ্ছে, যখনই বুঝবেন যে এটা সাকার বের হয়েছে, ওয়াটার সাকার বের হয়েছে, তখনই এই ডালটাকে কেটে দিতে হবে। ডাল কাটলে খেয়াল করতে হবে শার্প নাইফ, মানে ইউজড হয়েছে এমন না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন নাইফ দিয়ে কাটতে হবে যেন ডাইব্যাক না হয়, সেদিকে খেয়াল রেখে। আমি এতক্ষণ অনেকগুলো গল্প করলাম। আমরা আসলে গল্প করতে ভালো লাগছিল। আমি যেটা ভাবছিলাম যে আপনারা কি বোর ফিল করছেন কিনা, আমি জানি না আপনারা সবাই দেখছেন কিনা, চা নিয়ে কথা বলছেন কিনা। তো আমি এতক্ষণ যা বললাম, পাশাপাশি আপনারা যারা এখানে প্রশ্ন করেছেন সেগুলো আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে জয়েন করেছেন মেজবা মিঠু আপু, আমাদের খুব ভালো বন্ধু, আমাদের ছাদ বাগানি বন্ধু। আমাদের এখানে মাবুল ইসলাম আমার বন্ধু আছে, আমার স্টুডেন্ট আছে, হ্যাঁ, নাসিমা দেখছেন, সৈয়দ নাসিমা আপু দেখছেন। আপনার প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি, আমি আশা করছি আপনি উত্তরগুলো পেয়ে গিয়েছেন। উম্মে সালমা আপু দেখছেন, কাজী কাজল আপু দেখছেন, মানিক ভাই দেখছেন, সবাই আসসালামু আলাইকুম বলেছেন। সাদি মোহাম্মদ আনিক, 200 ড্রাগন গাছে অপরিকর ফল পেকে যাচ্ছে এবং 3 ধাপে ফল দেওয়ার পর গাছ দুর্বল হয়ে গেছে, আমি কি জৈব সার এবং পটাশের পাশাপাশি অন্য কি সাথে? এখন বৃষ্টি হচ্ছে, এখন ঠিক একটু অপেক্ষা করেন। আপনি জৈব সারটা দেওয়ার সময় আপনি যখনই মাটির গোড়াটা একটু শুকিয়ে আনতে পারবেন, তখন ভার্মি কম্পোস্ট, ভার্মি টি বানিয়ে, মানে ভার্মি কম্পোস্টটাকে ভিজিয়ে রেখে এটা যদি দেন তাহলে খুব দ্রুত কাজ করবে। ওই পানিটার সাথে একটু পটাশ সার মিশিয়ে দিবেন, মিশিয়ে দিয়ে আপনি তাহলে খুব ভালো কাজ করবে। পটাশ সার দিলে দেখবেন আপনার দ্রুত। কিন্তু ফল ছোট হলো কেন? আমাদের আজকেই একটা ছোট্ট কমেন্টস পড়লাম, আমাদের রাজশাহীর একটা গ্রুপ আছে, আমরা রাজশাহী বাগানি, ওই গ্রুপে দেখলাম শামীমা খন্দকার আপু লিখেছেন যে কিভাবে ফলের যত্ন উনি নেন। আজকেই মনে হয় 20-25টা ফল হারভেস্ট করেছেন উনি, এবং ওই ফলগুলো বেশ বড়। আমি কালকে আমার বাগান থেকে হারভেস্ট করেছি 3টা, এবং সাইজগুলো বড় হয়েছে এবং খুবই মিষ্টি, খুবই মিষ্টি হয়েছে। আপনার ফলগুলো ছোট হলো কেন আমি বুঝতে পারছি না, তবে বড় হওয়ার জন্য শামীমা খন্দকার আপু যে সাজেশনটা দিয়েছে, একই সাজেশন দিই, মাঝে মাঝে কিন্তু খৈল পচা এবং হাড়ের গুঁড়া যদি মিশিয়ে ওই পানিটা লিকুইড করে লো কনসেন্ট্রেশনে মাঝে মাঝে যদি দেওয়া যায়, তাহলে গোলাপ ফুল যেমন বড় হয়, ফল অন্য সবজি যেমন বড় হয়, ড্রাগন ফুলও কিন্তু বড় হয়। সো আপনার ফল বড় করার সময় আগামী সিজনের জন্য প্ল্যান রাখেন যে আপনাকে অবশ্যই খৈল পচা মাঝে মাঝে দিতে হবে। আমি দেখছি যে শামীমা আপুও দেখছেন। আপু, আপনার গল্পটাই করলাম, ছোট থাকতেই পেকে যাচ্ছে কিন্তু রস বেশি হচ্ছে না। আরে আপনার কাছে আর ড্রাগনের গল্প করলাম, আপনি এখন লেবু নিয়ে কথা বলছেন। লেবু নিয়ে অন্য সময় গল্প করব। লেবু বড় হচ্ছে না, পেকে যাচ্ছে, যাক না, সব পানি খেয়ে ফেলেন, করোনার সময় লেবু খেতে হবে বেশি, এখনই খেয়ে ফেলেন। হাসনা হেনা রানু আপু দেখছেন, আশিস রঞ্জন দে দেখছেন, টবের পেয়ারা গাছের উপরে পাতাগুলো কিছুটা কুকড়ে যাচ্ছে। পেয়ারা গাছে পাতা কুকড়ে গেলে আপনি দ্রুত নিম তেল এবং সাবান পানি দেন, এবং পাতাগুলো যদি নিচের দিকে হয়, পাতার নিচেটা একটু খুঁজে দেখবেন, পাতার নিচটা একটু দেখবেন, এখানে দেখবেন পোকা আছে, কালো কালো ছোট ছোট পোকা বসে আছে, আপনি নিম তেল যখন স্প্রে করবেন ওরা চলে যাবে, এগুলো মাইটস। আচ্ছা, আজিম ভাই, আপনাকে কতদিন হলো দেখি না। চৈতি মনিরা আপু লিখেছেন চা খাওয়া শেষ স্যার।
অনেক বেশি মনে হয় গল্প করছি, আমি কিন্তু খেয়েই যাচ্ছি, আমার স্টুডেন্টরা বারবার এনে দিচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া করি আমার স্টুডেন্টরা আমাকে যে পরিমাণে যত্ন করে, সেবা করে। আল্লাহ হাফেজ, তাদেরকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। আপনারাও দোয়া করবেন আমার স্টুডেন্টদের জন্য। আহ নাজনীন মৌ দেখছেন, মেহেজাবিন সুলতানা দেখছেন, প্রশ্ন খুঁজছি, জিয়াউদ্দিন ভাই দেখছেন, নাসিমা আপু আপনি বার্ন কবজ আছে কিন্তু সমস্যা হলে ব্যবহার করে কদিন প্রচুর ছোট ছোট কেঁচো হয় বৃষ্টির সময় কেঁচোর বাচ্চা হচ্ছে, থাকুক আপাতত থাকুক। কেঁচোর বাচ্চা তো অনেক টাকা করে বিক্রি করে, যেহেতু ভার্মি কম্পোস্ট দিয়েছেন তার জন্য কেঁচো বাচ্চা হয়েছে, ভালোভাবে চেলে দেওয়া হয়নি, ভালোভাবে চেলে দিলে এটা হতো না। ইকবাল সিদ্দিকী ভাই দেখছেন, বা ওনার প্রশ্ন কমেন্টসটা আমি একটু পড়ে শোনাই আপনাদের সবার জন্য। বা চমৎকার আয়োজন, আমরাও কিছু প্রশ্ন ছিল কিন্তু ছবি তোলা নেই। ইকবাল সিদ্দিকী ভাইকে বলছি, আপনাকে আমি অনেকদিন ধরেই ফলো করছি, আপনি খুব ভালো মানুষ। ছবি তুলে প্রশ্ন করবেন অবশ্যই, আর সময় পেলে একবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসবেন, আপনার দাওয়াত রইল। সাদি মোহাম্মদ অনিক ভাই লিখেছেন, স্যার ড্রাগনের এপ্রিল থেকে ফুল আসা শুরু হলে ঠিক কতবার কিভাবে প্রুনিং করতে হয়? না, আমি শুধু প্রুনিংটা কিন্তু অন্যভাবে বলেছি। আপনার প্রথম গাছে 5টা ডাল ধরেন, আপনার কল্পনা করেন, 3টাতে আপনি ফুল নিয়ে আসেন, তাহলে এই নোডের মাথাটা এখানে কেটে দেন, এখানে দেখবেন 2-3টা ফুল আসছে, তাহলে এই 3টা ডালেই ফুল আসবে। আবার পরে 1 মাস পরে এখানে কেটে দেন, তাহলে ওই ফলগুলো ওইখানে পরে আসবে। মানে যেটা কেটে দিবেন তারপর পর আসতে থাকবে, সেদিকে একটু খেয়াল রেখে আপনি কাটবেন, তাহলেই হবে। লাউ গাছ সম্বন্ধে আপনার প্রশ্নটা বলে ফেলেছি। 3G 1G গাছে 100% মেল। সাইয়েদা নাসিমা আপুর জন্য বলছি, এটা যদি কাটি তাহলে 2G হলে 2G হবে, 2G-তে ধরবে হচ্ছে 20% হচ্ছে ফিমেল। তারপর হচ্ছে 3G করতে পারলে ওখানে 80% ফিমেল, আর 80% ফিমেল আসলে 20% মেল থাকলো, তাহলে আমার কিন্তু লাউগুলো বেশি ধরলো। তাহলে কাটতেই হবে, 3G পর্যন্ত যেতে হবে অবশ্যই, নাহলে কিন্তু আপনার ফল ধরবে না। 3G করার পরে উপরে যাবেন না, 4G আর করবেন না, মাথা আরো কাটবেন না, কাটলে কিন্তু সবগুলো হচ্ছে ফিমেল ফ্লাওয়ার হবে, তখন মেল ফ্লাওয়ার খুঁজে পাওয়া যাবে না। সোহাগ ভাই দেখছেন, স্বপ্না সুলতানা আপু দেখছেন, ছাদ বাগানে 2বার ধরে এখন কিছু আম গাছের ডালে মাথাগুলি এখন কাটলে। স্বপ্না আপুর জন্য বলছি, অবশ্যই খেয়াল রাখবেন আম হারভেস্ট যেদিন করবেন পরবর্তীর জন্য ঠিক ওই দিন থেকেই কিন্তু নিউট্রিয়েন্ট এবং প্রুনিংটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে মুকুল আসার আগে যদি লাল পাতা বের হয় তাহলে মুকুল আর আসে না, লাল পাতাটা আগে বের করতে হবে। তার জন্য যেদিন হারভেস্ট করলাম আমটা সেদিনে ডাল কেটে দিলাম কিছু অংশ, গাছের কিছু অংশ, তাহলে দেখা যাবে কিছুদিনের মাঝে লাল পাতা বের হয়ে ম্যাচিউর হয়ে গেল, তখন থেকে মুকুল বের হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। সৈয়দা নাসিমা আপু আবার লিখেছেন, স্যার আজকে এপিসোড অনেক সুন্দর হচ্ছে, স্ক্রিন শেয়ার। আসলে হচ্ছে কি যে আপনার প্রশ্নের উত্তর অনেকগুলো আছে, তাই আপনি সুন্দর বলেছেন। যাই হোক, ফেরোজ আল মাহমুদ ভাই মামুন ভাই দেখছেন, এখন তো স্যার রেনি সিজন চলছে, ফার্টিলাইজার দেওয়া যাবে। মামুন ভাই, আসলে আমি বারবারই বলছি রেইনি সিজনে ফার্টিলাইজার দেওয়াটা একটু লিমিটেড করে ফেলতে হবে। রৌদ্রোজ্জ্বল 4-5 দিন ধরে বেশ রৌদ্র উঠেছে, তখন আপনি দিতে পারবেন। এবং খেয়াল করে দেখবেন যে কোন মুকুলে মানে ফুল আসার জন্য কোনটা দিচ্ছি নাকি গাছে বৃদ্ধির জন্য দিচ্ছি, এটা খেয়াল রেখে কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। আপনি ফুল আসার সময় যদি আপনি ইউরিয়া বেশি করে দেন তাহলে কিন্তু ফুল আর আসবে না, সেদিকে খেয়াল রাখবেন। শামিয়া খন্দকার আপু আবার কমেন্টস জানি দেখছি, লাকি কমেন্টস, যাই হোক সুন্দর সুন্দর কমেন্টস করছেন। ডক্টর ফখরুল ইসলাম দুলাল কুমিল্লা থেকে লিখছেন, আমি একটু বলে নেই, যিনি এই ডক্টর ফখরুল ইসলাম উনি হচ্ছেন একজন ডাক্তার, উনি আমার ছোট বোনের হাজবেন্ড। ছোট বোন বাগান করেন, উনি সম্ভবত প্রশ্ন করেছেন, ছোট বোনের প্রশ্ন করার কথা ছিল কই করেনি তো,
যাই হোক, সকালবেলা টেলিফোন করে আমার ছোট বোন আমার থেকে জেনে নিয়েছেন যে কি কি করতে হবে গাছে। আমি আবার বললাম যে পয়সা দাও, তাহলে আমি পয়সা ছাড়া কথা বলবো না। তার জন্য একটু রাগ হয়ে রেখে দিয়েছে। এখন দেখছি ওর হাজবেন্ড লিখেছে, পেঁপে গাছে কচি পেঁপে হলুদ হয়ে ঝরে পড়া রোধ করা যায় কিভাবে? আবার পেঁপে গাছ শুধু ফুল ফুটে কিন্তু পেঁপে হয় না, প্রতিকার জানালে খুব উপকার হবে। পেঁপে গাছ নিয়ে আরেকদিন খুব বড় করে গল্প করব। পেঁপে গাছ একটা মজার গাছ, প্রায় 6 রকমের ক্যারেক্টার শো করে। কখনো সে ফিমেল, কখনো মেল, কখনো মেল ফিমেল একসাথে হার্মাফ্রোডাইট, কখনো এইরকম নানাবিধ ক্যারেক্টার সে শো করে। এর জন্য ফুল হলেও বিশ্বাস করতে হবে না যে এটা ফল হবে কিনা। যদি পুরুষ ফুল হয় তাহলে ফল হবে না। পুরুষ ফুল দেখবেন গাছের একটু গাছটা এখানে পুরুষ ফুলটা বের হয় লম্বা হয়ে, আর ফিমেল ফ্লাওয়ার গুলো হয় একদম কাছে 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 পাশে গোড়ায় গোড়ায়। এখন কিন্তু একটা গাছ বের হয়েছে রেড লেডি, এটাকে হার্মাফ্রোডাইট বলি। হার্মাফ্রোডাইট হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার, মানে হচ্ছে মেল ফিমেল একসাথে, মেল ফিমেল একসাথে। মেল ফিমেল একসাথে থাকলে পলিনেশনটা দ্রুত হয়ে যায়, তাহলে ফল হয়। আসলে ফিমেল ফ্লাওয়ার বাড়াতে হবে আমাদের পেঁপে গাছে, তাহলে কিন্তু আমাদের কি বলে এটাকে ফল ধরবে বেশি। এখন কথা হচ্ছে ঝরে পড়ছে, হয়তো সবগুলো হচ্ছে পুরুষ ফুল, পুরুষ ফুলে একটু ফল হবে হলুদ হয়ে সরে। আপনাকে খেয়াল করতে হবে গাছের একদম গাছের স্টেমটার সাথে লেগে ফুল আসছে কিনা, তাহলে ফিমেল ফ্লাওয়ার বা হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার। এর জন্য এখন সবাই চিন্তা করে যে হার্মাফ্রোডাইট গাছ, রেড লেডি মতো গাছ করা যায় কিনা। আমি একটা দেখেছিলাম যে একটা পেঁপের ভিতরে মাঝের অংশে যে বিচিগুলো থাকে সেখান থেকে গাছ করলে হার্মাফ্রোডাইট বেশি হয়। আমি কথা দিচ্ছি আরেকদিন গল্প করবো এই ব্যাপারটা নিয়ে। ফাহমিদা চৌধুরী আপু, আসসালামু আলাইকুম। কি সৌভাগ্য আমার, ড্রাগন গাছে ফুল আসছে না। আমার কাছে ফুল আসছে, আপনার কাছে পাঠিয়ে দিব। যদিও বলছি পাঠানো ভুলে যাব, ভুলে গেলে আবার গালাগালি করবেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, অনেক গল্প করে ফেলেছি অনেক সময় ধরে। সো লাস্ট কথা হচ্ছে এটা যে আমরা যারা ছাদ বাগান করছি, ছাদ বাগান নিয়ে গল্প করছি, ছাদ বাগান নিয়ে আমরা হইহুল্লা করছি, সময়টা ভালো কাটে। আমরা আসলে সুন্দর একটি সময় কাটাতে চাই। সুন্দর সময় আসলে বাংলাদেশে এই অবস্থায় ভালো সময় কাটানো অনেকটাই কঠিন, অনেকটাই কঠিন। উত্তর দিচ্ছি, দাঁড়ান আপু, অনেকটাই কঠিন। সো আমরা আসলে গল্প করে করে সুন্দর সময় কাটানোর জন্য চেষ্টা করব। সেজন্যই আমি বলছি যে আপনার ছাদ বাগানে যদি এখন একটু মরিচ গাছ কয়টা লাগিয়ে দেন, কিছুদিন পরে দেখবেন 200 টাকা কেজি মরিচ হবে, তখন আপনি সুন্দরভাবে সালাদ বানানোর জন্য তাজা তাজা মরিচ নিয়ে আসতে পারবেন। কিছু পেঁয়াজের সিড নিয়ে পেঁয়াজ বুনে দেন, দেখবেন পেঁয়াজ 200 টাকা কেজি যখন হবে তখন আপনি বলবেন পেঁয়াজ আমি বাজাতেই কিনে খাই না, আমার ছাদেই পেঁয়াজ আছে। এরকম ভাবে সিজন ভিত্তিক ফলগুলো যদি আমরা নিতে পারি। কেন আমরা যে এবার যে আম খেলাম, অনেকেই তো সুন্দর সুন্দর আম খেলাম ছাদ বাগানের, অনেকটা আনন্দ, অনেক আনন্দ। আমি অনেক আম খেয়েছি আমার ছাদ বাগান থেকে। করোনার জন্য অনেকের কাছে দিতে পারিনি, কথা দিয়েও আমি কথা রাখতে পারিনি। যাই হোক, যাই হোক, সবকিছু মিলে আমরা যেন সুন্দর ভালো থাকি। ড্রাগন গাছে ফুল আসছে না, ফাহমিদা আপু লিখেছেন। উনি আসলে আমার আপু না, ভাবি। ভাবি, যেটা হচ্ছে যে আপনার ড্রাগন গাছে আমার কাছে মনে হয় যে ফ্লোরা যদি একটু স্প্রে করে দিতেন তাহলে ভালো হতো। দরকার নাই, আপনি এখন আমার আঙ্গুলটার দিকে খেয়াল করেন। ড্রাগন গাছে নোড আছে, একটা নোড, দুটা, মানে ডালগুলো যে জোড়া জোড়ার মতো থাকে, তাই না, এইভাবে থাকে, নিচের দিকে পড়ে আছে। এই মাথাটা, 2-3টা ডালের মাথা একটু কেটে দিয়ে দেখেন তো, 2-3টা মাথা কেটে দেন, দেখবেন সবগুলোতে ফুল আসবে, 1-2টা করে ফুল আসবে। আর ফুল যদি না হয়, মাহবুবকে বলবেন, পিপলুকে বলবেন আমার এখান থেকে ফল নিয়ে যেতে, আমি কিনে আপনাকে দিয়ে দিব, বলবো গাছের। যাই হোক, অনেক গল্প করে ফেললাম, সময়টা ভালো কাটলো। আমি বারবারই বলছি, দুস্থদের পাশে আমরা সবাই মিলে থাকি। বন্যা হয়তোবা এবার অনেক ক্ষতি করতে পারে আমাদেরকে। আপনারা যে যেখান থেকে আসছেন, ঢাকা শহরে থাকেন অথবা ঢাকার বড় বড় সিটিতে থাকেন, আপনি যে গ্রাম থেকে আসছেন সেই গ্রামের মানুষের দিকে একটু হলেও নজর রাখবেন। আমি শুধু বলছি এর জন্য, আমাদের অরিজিন গুলো যেখানে আছে সেই মানুষগুলো কিন্তু আপনার একটু দৃষ্টি পেলে তারা অনেক সাহসী হবে। তারা যে কোনো
বন্যা, দুর্যোগ, খরা সবকিছুতেই কি বলে এটাকে সাহস দিয়ে আপনার সব সহযোগিতা চায় না, আপনি পাশে আছেন এটা জানলেই তারা খুশি। সালমা আপু লিখেছেন মেজবা মিঠু সাহেব পেঁয়াজের বীজ কি এখন মেজবা মিঠু আপু লিখেছেন পেঁয়াজের বীজ এখনই কি বুনবো? পেঁয়াজের বীজ বোনার সময় হয়ে গিয়েছে, জি। এখন আমরা ট্রান্সপ্লান্ট, অনেকেই ট্রান্সপ্লান্ট করা শুরু করেছে, এখন শুরু করে দেন। আর আপনাদের সবার জন্য বলছি, আমাদের ভাবি ফাহমিদা চৌধুরী ভাবি আমাকে চা খেয়ে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হোটেল বন্ধ হওয়াতে খুব কঠিন অবস্থায় আছে। মনি এখন দেখছি ভাত বসিয়েছে আমার জন্য, এখন আমরা ভাত খাবো। সো আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে আগামী শুক্রবার, পরের শুক্রবার ইনশাআল্লাহ আবার আসবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সম্ভব যদি হয় আপনারা নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই দেখতে পারবে। এই ভিডিওটা যদি দেখে কিছু মানুষ হয়তো বা উপকার পাবে, আশা করি আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।